আমার সন্ধ্যাপ্রদীপ নুসরাত সুলতানা সেজুতি গল্পের 15তম অংশ 54। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। কাজী নজরুল ইসলাম। তারপর একটা লম্বা সময় কাটল। হামাগুড়ি দিতে দিতে এক এক করে বদল হল ঋতুরা। এর মাঝে 2 বসন্ত কেটেছে। বছর 2 পার করে ক্যালেন্ডারের পাতা 3-এর ঘরে এখন। আর এই 2 বছরে পাল্টে গেছে অনেক কিছু। প্রকৃতির পাখায় চড়ে এক একটি মানুষের বেঁচে থাকার কারণেও এসেছে দীর্ঘ বদল। তবে বাড্ডা আগের মতোই। ধূসর ধুলো, শালিকের ডাকাডাকি, মোড়ের ওপর গিজগিজে চায়ের দোকান, এপাশের মেইন রোডে বড় বড় শপিং মলগুলো এখনও একই রকম শির তুলে দাঁড়িয়ে। ব্যস্ত দিনের মতোই হাতের গতি বাড়ালেন করিম। দুধ চায় চামচ নাড়ার বেলায় আঙুলগুলো কাপল কিছুটা। ওপাশের অধৈর্য লোকমুখ খুলল তখনই। একটা চা বানাতে এতক্ষণ লাগে? রুষ্ট স্বরে করিম নিয়ে গেলেন। গামছা তুলে মুখটা মুছে নেমে এলেন দোকান হতে। গরম কাপ বাড়িয়ে দিয়ে বললেন, ভাই, নেন। মানুষটা হাত বাড়িয়ে চা নিল। কালো আস্তরণে মাখো ঠোঁট গোল করে ফু দিল ভেতরের উষ্ণ জলে। মাঝে বিলাতি নয়ন জোড়া তুলে এক পল দেখল করিমকে। সুধাল, কিছু বলবি? ভদ্রলোক নড়ে ওঠেন, মাথা নাড়েন ত্রস্ত। না। তাহলে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? স্বর সামনে থেকে। এক ধমকে করিমের বুকটা ছাত করে ওঠে। চটজলদি হাঁটা ধরেন। পথে থেমে ঘুরে চান আবার। ওই যে কাঠের বেঞ্চের ওপর পায়ের ওপর পা তুলে যে ছেলেটা চা খাচ্ছে, যার বাম হাতের সিগারেট হতে ভোক করে ধোয়া উঠছে হাওয়ায়, এই ছেলেটাকে করিমের কাছে জগতের সবথেকে বড় গোলকধাঁধা মনে হয়। যার অতীতের 2টো রূপই তিনি দেখেছিলেন, একটা ভালো, একটা খারাপ। কিন্তু এখনকারটা, এটার কোনো সংজ্ঞাই নেই। কি অগোছালো, এলোমেলো একটা মানুষ। মাথার সোনালি চুল মরা পাতার মতো ফ্যাকাশে, কিংবা জ্বলন্ত ভাটায় পুড়তে থাকা ইটের রং, যার দৈর্ঘ্যে চোখ ঢেকে যাওয়ার জোগাড়। যেন বহুদিন ওই চুল তেলের স্বাদ পায়নি। ফর্সা মুখ ভরতি দাড়িগোফগুলো গলা অবধি ঝুলছে। কতদিন সেলুন চোখে দেখেনি ওরা। গায়ের শার্টটা দেখো, যেন বড্ড অনীহায় পড়া, অর্ধেক বোতাম খোলা, হাঁ করে বুক চেয়ে আছে বাইরে। বিলাতি নয়নের গোড়ায় প্রদীপের তলার মতো অন্ধকার। করিমের ভীষণ মায়া হল। কয়েক মাস আগেও যে ছেলে ঝকঝকে শার্ট প্যান্ট ইন করে এসে করিমের চোখে তাক লাগিয়ে দিল, সে ছেলের হঠাৎ এমন পাগলের দশা কেন? প্রৌঢ়ার বুকখানা আক্ষেপে ছেয়ে যায়। বিরস চিত্তে মাথা নাড়লেন দুপাশে। আজকালকার ছেলেছোকরাগুলো ছিনিমিনি খেলার জন্যে নিজের জীবনটাকেই বেছে নেয় কেন? নেশাভান করে কি অবস্থা এক একটার। যার বাপ মন্ত্রী, তার তো উজ্জ্বল ভবিষ্যতের জন্যে অপেক্ষা করতে হয় না, বরং ভবিষ্যতের উজ্জ্বলতা তার প্রতীক্ষায় পথ চেয়ে থাকে। অথচ এই ছেলে নিজের হাতে নিজের সবকিছু কেমন ধ্বংস করে দিচ্ছে। করিম যতটা সময় নিয়ে তিরকে দেখলেন, অতক্ষণে ছেলেটা একবারও এদিকে ফেরেনি। তার নিখুঁত মনোযোগ চায়ের কাপে। মুখ খুলল আচমকা। চৈত্রের ন্যায় রুক্ষ গলায় বলল, তোর চোখ দুটো মনে হয় গেলে দেয়ার সময় এসেছে করিম। যখনই দেখি হা করে চেয়ে থাকিস। ভদ্রলোক থতমত খান। ভয়ডরে কাত হয়ে ছুটে ঢোকেন দোকানে। তীব্র মুহূর্তেই একটা সিগারেট শেষ করে আরেকটা ধরাল। নাক মুখ ভরিয়ে দিল সাদাটে ধোয়ার কবলে। সুন্দর মুখাইবে রাজ্যের শ্রান্তি। ক্লান্তিতে বিষণ্ণ চোখে সামান্য চপলতা নেই। অযত্নে, অবহেলায় ওদের শূন্য আকাশে ফেলে রাখল সে। মাথার ওপরের এই সীমানা বরাবর শুধু একটা কাকি উড়ছে। কিছু সময় কাটল, তবুও আশেপাশে কোনো পাখির দেখা নেই। একাকিত্বে ডুবে থাকা কাকটার সাথে তিরোর যেন আহামরি মিল। আশেপাশে এত মানুষ, এত লোক, কিন্তু ও তো একই রকম একা। তার চিন্তার মাঝেই কজোড়া অস্থির পা এসে থামল সেখানে। চোখ সরিয়ে ওদের ওপর ফেলল তীব্র। অল্প বয়সী ছেলে সব, ইউনিভার্সিটিও পাশ করেনি হয়তো। পেছনের কয়েকটার তো ঠিক করে দাঁড়িয়ে ওঠেনি, অথচ ঠিক মাস্তানির স্বাদ নিতে এসেছে। হাঁপাচ্ছে ওরা।
ঘন ঘন শ্বাস ফেলছে কেউ কেউ। তার মধ্যে দুটি মুখ পরিচিত তীরর। বাকিদের নামও ঠিক করে জানে না, জানার চেষ্টাও করেনি। সাব্বির আর রুবায়েত, ওরাই সব সামলায়। সাব্বির দলা মোছা করা কতগুলো টাকা এগিয়ে দিল। খুব আনন্দ নিয়ে জানালো, পুরো দোকান সাবার করে এগুলোই পেলাম ভাই। ব্যাটার আজ ইনকাম ভালো না। তীব্র টাকাগুলো দেখল একবার, বড় শান্ত চোখের ভাষা। অনীহ চিত্তে আদেশ করল, তোরা ভাগ করে নে। কেন ভাই, আপনি নেবে? তীব্র চাইতেন ছেলেটা সোজা হয়ে দাঁড়ায়, মাথা নেড়ে বলে, আচ্ছা আমরাই নেই। পেছনের ছেলেরা বেজায় খুশি, ভাগে তাহলে বেশি পাওয়া যাবে। সাব্বির টাকাগুলো বুকক কেটে রাখে, পরে যার পাওনা তাকে বুঝিয়ে দেয়া যাবে। রুবায়েত বলল, বিট্টু ভাই, ওই যে সুবাস্তুর সামনে মানে এই পারে যে নতুন শোরুমটা বসাইল, ওই বেডা তো অনুমতি নিল না। তীব্র ভ্রু গোছাল, নেয়নি? না ভাই, নেয়নি যখন, নিতে হবে না। কাল গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবি। যদি আপোষ করে, মালকৃতে ঝামেলা মেটায়, ভালো। না করলে ম্যানেজারের হাতপা তো আছে, বাকিটা আমি দেখে নেব। সানন্দে মাথা ঝাঁকাল রুবায়েত। কথাটা একদম তার মনের মতো। এতদিনে একটা জব্বর ইনকামের পথ খুলেছে। বিট্টু ভাই ইজ ব্যাক। এখন আর হাত খরচে টানাটানি হয় না, আগের মতো মানিব্যাগ ফুলে থাকে। ও যখনই খবর পেল ভাই আবার এলাকায় আসবেন বসবেন, এক দণ্ড দেরি করেনি। হুলুস্থুল বাঁধিয়ে দলে ভিড়েছে। রুবায়েত মন দিয়ে চাইল, ভাই আগের মতো সব সময় এখানেই থাকুক। গাজীপুরের ভূতটা যখন একবার নেমে গেছে, কশ্চিনকালেও আর না উঠুক। পাড়ার গার্লস কলেজ ছুটি হয়েছে। ঘণ্টার শব্দ পেতেই ওরা নড়েচড়ে উঠল। দোকানের ছাউনি ফেলে গিয়ে দাঁড়ালো রাস্তার অভিমুখে। কলেজ পড়ুয়া মেয়েগুলোর দিকে সংকোচশূন্য ছুড়ে দিল কিছু কুৎসিত বাক্যবাণ। সেসব শুনে কখনো চোখ খিচে নিলেন করিম, কখনো লজ্জায় মাথা নামিয়ে রাখলেন। নরক যন্ত্রণা আবার শুরু হয়েছে। ক্ষমতা থাকলে শবকটাকে লাথি মেরে মাটিতে পিষে ফেলতেন। এসব ছেলে যে কোনো মায়ের পেট থেকে বেরিয়েছিল, ভাবতেই আশ্চর্য হন তিনি। কিন্তু বেঞ্চে বসা তীরর, তাতে সামান্যও হেলদোল নেই। একটা আস্ত সিগারেটের প্যাকেট ওখানে বসেই শেষ করার যুদ্ধে নামল সে। তামাকের জ্বালাতনে ভেতরের হৃদয়টা আস্ত আছে তো, নাকি জলে গেছে পুরো? তীব্র প্রশ্ন করল নিজেকে। সিগারেটের মাথাটা তুলে চোখের সামনে ঘোরাল। মনে হল এই আগুনের ফুলকি বড্ড নাজুক, কারো প্রতারণার কাছে। ভালোবাসার ছলনায় যে একবার ঝলসে যায়, তাকে নতুন করে কোনো আগুন পোড়াতে পারে? তার এই নির্লিপ্ততা দেখে রাগ হয় করিমের। সেই আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এখন সাব্বিরের দল, আগে ছিল মিরাজদের। এই তো, এতটুকু তফাতে। তবে ওই ছেলেগুলো এখন আর এখানে আসে না। সে না আসুক, তীরর এই রমধমের মানে বুঝে পান না করিম। সেই আগের মতোই যদি সব কিছু হবে, তাহলে মাঝখানে এসে গ্যাং তুলে দেয়ার নাটক করেছিল কেন? তার সামনেই সাঙ্গপাঙ্গদের হুকুম করেছিল কেন, যেন আর কখনো মেয়েদের বিরক্ত না করে? যত্ত সব। তবে 2 বছর কেন, তীব্র যখন যাই করুক তার আক্রোশ কখনো করিমের ওপর পড়েনি। ওনার হাতের চায় যে দারুণ স্বাদ। তীরর তা মনঃপুত হওয়ায় ভদ্রলোক জোর বাঁচা বেঁচেছেন, কিন্তু বাকিরা আর বাঁচেনি। আজ 1.5 বছর ধরে সেই আগের মতো সহ্য করে যাচ্ছে। বরং প্রকাণ্ড হয়েছে বিট্টুর জ্বালাতন। আগে তো মাসে চাঁদা নিত, এখন মন মাফিক। একটা হাতে না, আর ব্যাস, ভাঙাভাঙ্গি শুরু। সেদিন তো একটাকে মেরে নাকটাই থেতলে দিল। তার ওপর এই নতুন ছেলেপেলেগুলো তো অতিমাত্রায় অসভ্য। মেয়েদের যেসব নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলে, যে জঘন্য ভাষায় উত্তপ্ত করে করিমেরই রাগে মাথা ফুলে যায়। সেখানে বিট্টু এসব নিয়ে কিচ্ছু বলে না। শুধু তার মতের বাইরে গেলে, হিতের বিপরীত হলে কখনো ফুঁসে ওঠে, হাত চালায়, অকথ্য ভাষায় গালাগালি করে। এই তো, এসব এখন রোজকার রুটিন। অবশ্য করিম তো বহু আগে থেকেই অভ্যস্ত, এ আর নতুন কি। সাব্বিররা কাজে বহাল। এসব ইভটিজিংয়ের চক্করে ভালো দক্ষ তারা। যদিও বা আগে শাফিনদের জন্যে সুযোগ পেত না, এখন নেই বলে সুবিধে হয়েছে। তীরর ওদিকে চোখ নেই, মনও নেই হয়তো।
প্যাকেটের শেষ সিগারেটটা এখনও তার ঠোঁটের ভাঁজে আটকে। একটা বেসামাল নদী হঠাৎ মৃত হলে যেমন শান্ত হয়ে যায়, অমন নিশ্চুপ বসেছিল সে। যেখানে জোয়ার নেই, ভাটা আসে না, না কোনো ঢেউ এসে বোঝায় এখানে প্রাণের সঞ্চার আদৌ আছে। সে সময় একটা রিকশা পাশ কাটিয়ে যাচ্ছিল। একটা বিশালাকা মাইক ঝোলানো পেছনে কোনো এক কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে, সম্মিলিত নারী পুরুষ কণ্ঠে। বিজ্ঞাপন শেষ হয়, কণ্ঠ দুটো থামে, পরপরই বেজে ওঠে চিরপরিচিত গান, যা শুনে চুপচাপ তীব্র নিস্তব্ধ হয়ে পড়ল। क्योंकि तुम ही हो, आप तुम ही हो, जिंदगी आप तुम ही हो, चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी आप तुम ही हो। তীব্র ঢোক গিলোল। সিগারেটে টান বসানো পোক্ত হাতটা শিথিল হলো একটু। বুকের ঠিক বাপাশে যে হৃদয় বিবশ পড়েছিল, যেখানে মস্ত এক ঘা হয়ে রক্ত জমাট বেঁধে গেছে, সেখান বরাবর সূচের মাথা দিয়ে কেউ খোঁচা বসাল যেন। ঘোলা চোখে কিছু তিক্ত অতীত ছবির মতো ভাসে। সুশ্রী আননের আড়ালে লুকিয়ে থাকা ছলনারা নিনাদ তুলে দেয়। তীরুর পাণ্ডুর মুখখানা শক্ত হয়ে গেল। ডাকল রুষ্ট স্বরে, এই দাঁড়া। সাব্বিররা তটস্থ চোখে চাইল। রিকশাচালক শোনেননি, চলে যাচ্ছিলেন। তীব্র ওনাকে ডাকছে বুঝতেই হাত ছুড়ল সমস্বরে। ওই ওই দাঁড়া, ভাই ডাকে। চালক থামলেন, চাইলেন ঘুরে। গলার পানি শুকিয়ে গেল তীরকে উঠে আসতে দেখে। এই এলাকায় যাতায়াত ওনার, একে না চিনে উপায় আছে। শোষব্যস্ত নেমে দাঁড়ালেন তিনি। তীব্র এগিয়ে এলো লম্বা পায়ে। বেচারা মুখ খোলার সময়ও পেল না, ঝড়ের মতো চরের তোপে মুখ থুবড়ে পড়ল নিচে। আচমকা হামলায় রুহুটা এসে লটকে থাকল গলায়। গালে হাত দিয়ে ফিরল গোলাকার চোখে। তীব্র হাতের ইশারায় বলল, ওঠ। কাপা কাপা বুক নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। গলায় ঝোলানো গামছার দু মাথা মুহূর্তে টেনে ধরল তীব্র। নরম কাপড়টা ক্রস শেপ হল, কিন্তু তীরর ধরার ধরনে ফাঁসির দড়ির ন্যায় চাপ বসাল গলায়। রিকশাচালক ভয়ডরে রক্তশূন্য ত্রাসে ছটফটিয়ে বলেন, আমি কিছু কইরছি ভাই? তীব্র ধমকে বলল, এই গান বাজালি কেন? অন্য গান ছিল না, কেন বাজালি? ভাই, আমি তো গান ঠিক করি নাই। এক স্যারে টাকা দিয়া কইছিল এলাকা চক্কর দিতে। আমি তীব্র মটমট করে বলল, বিশ্লেষণ চাইনি। দোষ করেছিস, শাস্তি ভোগ কর। এই, ওর রিকশা ভাঙ। বলতে দেরি, সাব্বিরদের রিকশার ওপর হামলে পড়তে দেরি হল না। খোলা রাস্তায় হুড টেনে কাত করে ফেলতেই লোকটা ত্রস্ত তীরর পা চেপে ধরলেন। আর্তনাদ করে বললেন, ভাই আল্লাহর দোহাই এমন কইরেন না। অ্যাডা দিয়া আমি সংসার চালাই। আমার ছোট পোলাপাইন আছে। অ্যাডা ভাঙলে আমার জরিমানা দেউন লাগব। ভাই আমি অল্প কটাকা কামাই করি। ভাই, নিরেট মানব শুনল না, উল্টে ঝাড়া মারল পাটা। টোপে পড়ে গেলেন ভদ্রলোক। তীব্র তর্জন দিল চড়া ভাষায়। আরেকটা টাটু শব্দ করলে বিষয়টা আর রিকশায় আটকে থাকবে না, তোর শরীরের ওপর দিয়ে যাবে। কোনটা ভালো? প্রশ্নের সাথে ভ্রু উচাল সে। লোকটি অসহায়, প্রতিবাদের সাধ্য তার নেই। ভয়ে চুপ করে গেলেও ছলছল জলকোটরে পরিষ্কার মাথা তুলল। সেই জল তীরকে এক ফোঁটাও ছুঁতে পারেনি। নিরুদ্বেগ ছেলেটা আবার ফিরে গেল জায়গায়। চোখের সামনে চূর্ণ হওয়া রিকশা, কেঁদে ভাসানো এক নিরুপায় মানুষ ছাপিয়ে খুব আরাম করে বসল সে। সাদাটে চোখ ফেলে রাখল মাটিতে। মনের কিছু ক্লেশ উগরে দিল। শক্ত চিবুকে, আমি খারাপ ছিলাম, আরও বেশি খারাপ হব। ভালো মানুষ, ভালো কাজ, তোর ওসব লেকচার ভুলে গেছি আমি। শুধু ভুলিনি তোর প্রতারণা। একবার ভাগ্য তোকে আমার সামনে এনে দাঁড় করাক পুষ্পিতা, শুধু একবার। তীব্র হাত মুঠো করে। দৃষ্টির ভাজে ক্রোধের পরিচ্ছন্ন লেলিহান শিখা, যার দাউদাউ অনল কাউকে পুড়িয়ে অঙ্গার করার ইচ্ছে। যতটা যন্ত্রণায় পুড়ছে সে, তার চেয়েও শতধিক যন্ত্রণা ফিরিয়ে দেয়ার প্রয়াস। দূর থেকে এতক্ষণ সবটা দেখল হাফিজ। মুঠোফোনের শব্দে সরিয়ে আনল নজর। পকেট থেকে বের করে কানে গুজে বলল, জি স্যার, আমি এখানেই আছি। জি, ছোট স্যার আমার সামনেই। আজকে এখন অবধি দুটো দোকান আর একজনের রিকশা ভাঙতে দেখলাম। আমি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিচ্ছি স্যার।
আপনি একদম চিন্তা করবেন না। লাইন কেটে দীর্ঘশ্বাস ফেললেন জামশেদ। মন খারাপ করে ডুব দিলেন ফাইলে। তবে মনোযোগ এলো না। হতাশা, নিরাশা জট পাকিয়ে গোটা মাথা কিনে নিল। তার ছেলে আগেও বখাটে ছিল। সেই ক্লাস 9 থেকে একরোখা, চলাফেরায় উগ্র। এখন আবার সে পথেই ফিরেছে। কিন্তু এতটা কষ্ট, এতটা আফসোস জামশেদের কোনোদিন হয়নি। যে ছেলে কিছু মাস আগেও ভালো হতে চেয়েছে। বুক চিতিয়ে বলেছে আর কোনো উল্টোপাল্টা কাজে নিজেকে জড়াবে না। কোথাকার এক মেয়ের জন্যে তার এমন করুণ পরিণতি, কোন বাবাই বা মেনে নিতে পারে? ওই মেয়ে কেনই বা এসেছিল, আর কেনই বা চলে গেল এমন? যে কঠিন প্রস্থানে তার ছেলেটা নিজ সত্তাকে হারিয়ে পুরো এলোমেলো হয়ে গেল। ভদ্রলোকের মর্মপীড়া বাড়ল বাড়ি ঢোকার পরপরই। আজ একটু দেরি হয়েছে আসতে। ঘড়িতে প্রায় 1টা বাজে তখন। লুৎফা এখনও ঠায় বসে সোফাতে। ওনাকে দেখেই ছুটে এলেন কাছে। তোমার সাথে বিট্টুর কথা হয়েছে? স্ত্রীর চোখমুখ দেখেই জামশেদ ঘটনা বুঝে ফেললেন। এক পল দেওয়াল ঘড়িতে চোখ বুলিয়ে বললেন, এখনও ফেরেনি? শুকনো মুখে মাথা নাড়লেন তিনি। ফোনও নেয় না। একটা খোঁজ যে নেব তারও কোনো উপায় নেই। যা অবস্থা ওর, কোথায় গেছে? এত প্যানিক করো না। দেখছি। জামশেদ ফোন তুললেন কাউকে কল করতে, তক্ষুনি ঘরে ঢুকল তীব্র। উস্কো খুস্কো, চুলের তোরে চোখের পাতা ঢাকা, দাড়িগুলো যেন বটগাছের ঝুড়ি, গলার কাছে শার্ট ভিজে চুপচুপে, দীর্ঘ কদমের কি টলমল দশা। জামশেদের চোখের পর্দায় পুরনো দৃশ্যপট চড়াও হয়। অবিকল সেই আগের বিট্টু। কিন্তু আজ রাগের বদলে কষ্ট হল তার। ভীষণ কষ্ট। তীব্র পড়তে নিলে দৌড়ে গেলেন কাছে। ধরতে চাইলে ও বাদ সাধল। কণ্ঠে মদ্যকের ঢল। পড়ব না। অভ্যেস হয়ে গেছে। একটু এঁকেবেঁকে গেলেও তীব্র সোজা সিও ঘরের পথেই চলল। সেদিকে চেয়ে চেয়ে চোখ ভরে উঠল লুৎফার। প্রথম দিন কলেজ জয়েনিং এর জন্যে নিজেকে পরিপাটি করে নিচে নামা তিরর সেই রূপ হুট করে ভেসে উঠল সামনে। উদ্বিগ্ন চিত্তে এগোতে নিলেই জামশেদ থামিয়ে দেন। যেও না, ওকে ওর মতো থাকতে দাও। লুৎফা ডুকরে কেঁদে উঠলেন। চোখের সামনে ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আমরা মা বাবা হয়ে কি কিছুই করতে পারব না? জামশেদের কাছে কোনো উত্তর নেই। মুখাইবে এক ছটাক ব্যর্থতার চিহ্ন ছাড়া আর কিচ্ছু দেখা গেল না। তীব্র উপুর হয়ে বিছানায় শুয়ে পড়ল। গাট্টাগোট্টা শরীরটা একটু শুকিয়েছে। রক্তাভ চোখে পৃথিবীর ঘুম। সারাদিন পেটে কিছু পড়েনি। তার ওপর মদের তিক্ত স্বাদে সব কেমন গোল হয়ে ঘুরছে। ঝাপসা, ভেজা নয়ন মিলে রুমের চারদিক দেখল সে। নেশায় ডুবুডুবু চোখের সামনে আচমকা এক রূপসী এসে দাঁড়াল। ঝিনুকের ফাঁক হতে যেমন মুক্ত বেরিয়ে আসে, অমন চিরল দাঁত নিয়ে হাসল সে। বিদ্রূপের হাসি, কথার সুরে তুচ্ছতাচ্ছিল্য। আহারে, আপনার দিকে তো তাকানোই যাচ্ছে না। একটা মেয়ের শোকে আপনার এমন অবস্থা দেখে তো করুণায় আমার চোখে জল এসে যাচ্ছে। তীব্র দাঁত পিশল, পাথুরে চিবুক মটমট করল খই ভাজা তাওয়ার মতন। মাথার বালিশটা ছুঁড়ে মারল সেই বিম্বের গায়ে। রোষে চেঁচিয়ে বলল, আবার এসেছিস? চলে যা, তোর মুখ দেখতে চাই না আমি। যা। তার চিৎকার পৌঁছে গেল বসার ঘরেও। সেথায় থাকা বৃদ্ধ মানুষ দুটির বুক মুছড়ে উঠল বেদনায়। লুৎফার কান্না বাড়ে, মাত্রা ছাড়ায়। তীব্র মারাত্মক হ্যালুসিনেশনে ভোগে। প্রায়ই চিৎকার করে, কাউকে ধমকায়, গালি দেয়, অস্থির হয়ে বলে, আমি তোকে ঘৃণা করি, আর আসবি না এখানে। লুৎফা জানেন এসব ও কাকে বলে। এটুকু বোঝার ক্ষমতা ওনার আছে। ঠোঁট ভেঙে চোখের জলে গালগলা ভাসালেন তিনি। বিড়বিড় করে বললেন, আমার ছেলেটাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়ে ওই মেয়ের কোনোদিন ভালো হবে না। অভিশাপ দিলাম আমি, কোনোদিন সুখী হবে না তুমি, পুষ্পিতা। মিরাজদের একটা গোল বৈঠক বসেছে, যেখানে সদ্য যোগ দিয়েছে হাফিজ। বয়সে সে ওদের কাছাকাছি প্রায়। আর মেলামেশাটা শুরু তিরপুষ্পিতার ঘটনা থেকেই। হাজিফ জামশেদের অ্যাসিস্ট্যান্ট, অথচ ভদ্রলোক ওকে দিনের অর্ধেক সময়ে তিরর দায়িত্বে রেখে দেন। ছেলেটা মানসিকভাবে বিধ্বস্ত। একটা সাইক্রিয়াটিস্ট দেখানো একান্ত প্রয়োজন।
অথচ চলো ডাক্তারের কাছে যাই। আজ অবধি মুখ ফুটে প্রস্তাবখানা কেউ রাখতে পারেনি। কোথায় কি করে বসে ভদ্রলোক নিশ্চিন্ত থাকতে পারেন না বলেই হাফিজকে তদারকিতে রাখেন। হাফিজ দীর্ঘশ্বাস ফেলল, মুখ কালো করে বলল, কি যে বলি আপনাদের, আসলে আমার কাছে বলার মতো তেমন কথা নেই। ছোট স্যারের কন্ডিশন দিন দিন এত খারাপ হচ্ছে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কখনো কথাও হয়নি, কিন্তু তাও ওনাকে দেখে আমার কষ্ট হয়, দুঃখ লাগে। আপনাদের মতো আমিও একটা মিরাকলের আশায় চেয়ে থাকি। বাকি বুকগুলো থেকে পড়া দীর্ঘশ্বাস বেরোল। মুশফিক বলল, আমাদেরও হাত পা বাঁধা। বিট্টুটা আমাদের দেখলেই এত রেগে যায়। নাহিদ ছাড়া কেউই ওর কাছে ঘেঁষতে পারছি না। আঙ্কেলও তো আমাদের কড়া করে বারণ করে দিলেন, পাছে উত্তেজিত হলে যদি ওর কোনো ক্ষতি হয়। মিরাজ বলল, সেই না হলে প্রাণের বন্ধুকে ছেড়ে এতগুলো দিন দূরে আছি, আমাদেরও কি ভালো লাগে এসব। সেই আড্ডা, সেই টঙের চা, সব কত মিস করি জানেন। সত্যি ভাই, বিট্টুটা কেমন হয়ে গেল দেখ। এক সময় চাইতাম ও প্রেমে পড়ুক, মেয়েদের প্রতি যে অনীহা ছিল সেটা কেটে যাক, কিন্তু এখন মনে হচ্ছে ওসব মেয়েছেলে না এলেই ভালো হতো। শাফিনের চেহারায় রাগ, কথাতেও তাই। বলল, আমি যদি ওই মেয়েকে সামনে পাই কখনো, একেবারে গলা টিপে দেব, দেখিস। হাফিজ চুপ করে রইল, তার মুগ্ধ চোখ সবার দিকে। মিরাজ, মুশফিক, আরমান, শাফিন প্রত্যেকে এখন স্বীয় কর্মজীবনে ব্যস্ত, কিন্তু অফিসটা শেষ করেই তার কাছে নিয়ম করে হাজিরা দিয়ে যায় শুধু একটা কারণে, বিট্টুর খোঁজ। কেমন আছে, কি করছে সব কবিতার মতো স্পষ্ট জানা চাই। কাছে ঘিসতে না পারুক খবর তো শুনছে, এতেই শান্তি। হাফিজ আলগোছে মৃদু হাসল। তীব্র নামের ছেলেটার কপালের কথা সে জানে না, শুধু জানে জীবনে এরকম কিছু বন্ধু থাকা চাই, না হলে রসক্ষীণতার মাঝেও একটু ভালোভাবে বেঁচে থাকার আসল স্বাদ কোথায়। বান্দরবন, সবুজে ঢাকা পাহাড়, উন্মত্ত জলপ্রপাত, সাথে ক্ষুদ্রনৃ গোষ্ঠীর মানুষগুলো মিলিয়ে এই এক অভূতপূর্ব জায়গা। নীলাচলের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা ছিন্নভিন্ন পাহাড়, যেন সৌন্দর্যের আলিঙ্গনে তৈরি। মাথার ওপর দিগন্তের বিস্তৃত ঢাল, অদূরের শিল্পীর টানে আঁকা ছবির মতো নদী পেরিয়ে কেবলই ভোরের সূর্য উঠল। রবির কোল ঘেঁষে লুটিয়ে পড়া আলো একটু একটু করে রূপ খুলল প্রকৃতির। ছোট্ট টিলা থেকে ভেসে আসা টুংটুং শব্দে মৃদুমন্দ পবন মুখরিত। সেখানে বসে পিয়ানোর ফলবোর্ডে আঙুল চালাতে ব্যস্ত এক তরুণী। মাথার বিনুনিটা পিঠ ছড়িয়ে কোমরে এসে নেমেছে। সকালের রোদের মতো নির্মল, পবিত্র মুখাইবে মলনিতা ভীষণ। শুষ্ক ঠোঁট যেন সাক্ষী, মেয়েটা বহু দিন হাসেনি। চোখ বুজে পিয়ানোয় গানের সুরের তুলছে সে। হঠাৎ মৃগনয়নের কার্নিশ ছুঁয়ে এক ফোঁটা জল গড়িয়ে কপলে এসে পড়ল। সে সময় খোলা কাঠের দোরে দুটো টোকা দিল কেউ একজন। শশকের ন্যায় গতিতে চোখ মুছল মেয়েটা। থেমে পেছনে ফিরতেই চৌকাঠে দাঁড়ানো যুবক চমৎকার করে হাসল। মুঠোভরতি এক ঝাঁক জারবেরা নিয়ে ঢুকল ভেতরে। পিয়ানোর ওপর তাজা ফুল রেখে পূর্ণ নয়ন মেলল সুরূপা সেই মেয়েতে। ঠোঁটে নির্ভেজাল হাসি নিয়ে জানাল, হ্যাপি অ্যানিভার্সারি পুষ্পিতা। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 55। পুষ্পিতা নিভু চোখে চাইল। মিহি কণ্ঠে বিভ্রম, কিসের অ্যানিভার্সারি? শাহেদ মুচকি হেসে বলল, তোমার এখানে আসার। হ্যাপি অ্যানিভার্সারি টু জয়েনিং হিয়ার। মেয়েটা যেন আকাশ থেকে পড়ে। চোখমুখের বিস্ময় ঠিক করে আসে কথায়। ক বছর হল? পাক্কা 2 বছর ম্যাডাম। পুষ্পিতার চন্দ্রমুখী আদলখানায় মেঘ ভিড়ল সহসা। উদাস চোখ সরিয়ে ফিরে চাইল দূরে। অস্পষ্ট আওড়াল, এর মধ্যে 2 বছর হয়ে গেল? শাহেদ বলল, ফুলগুলো মা পাঠিয়েছেন। তুমি নাকি চারাগাছও চেয়েছ? পুষ্পিতার উত্তর এলো না। গভীর ধ্যানে ওইপারের আকাশ দেখছে সে। শাহেদ ভ্রু গোছায়, গলার জোর বাড়িয়ে ডাকে, পুষ্পিতা শুনছ? মেয়েটা নরল একটু। সতেজ জারবেরা তুলল মুঠোয়। কোমল পুষ্পে আঙুল বুলিয়ে বলল, আন্টিকে ধন্যবাদ। আমি যে নিয়ে এলাম, আমাকে ধন্যবাদ দিলে না? আপনাকেও ধন্যবাদ। শাহেদ ফোঁস করে শ্বাস ফেলল।
হতাশ গলায় বলল, ধন্যবাদও যে কেউ এমন গোমরামুখে দেয়, তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। মাঝে মধ্যে তো একটু হাসতেও পারো। পুষ্পিতা চুপ করে রইল। ঠোঁটের নড়চড় নেই। হাসা তো দূর, জিভ খসে একটা শব্দ এলো না। তার নজর পিয়ানোর ফল বোর্ডে। শাহেদের হতাশা প্রগাঢ় হয়। মেয়েটা এত চুপচাপ, নিষ্পৃহ। এরকম শান্ত তরুণী তার দেখা প্রথম কেউ। আজ কয়েকশো দিন ধরে যে ওর চোখের সামনে থাকে, অথচ এক মুহূর্তের জন্যে একটুখানি হাসতে দেখেনি। শাহেদের আক্ষেপ হয় মাঝে মধ্যে। যে দেখতে এত সুন্দর, যার কথার স্বর এত রিনরিনে, চোখঠোঁট সবেতে এক আমূল সৌন্দর্য। সে মেয়ে হাসলে কেমন লাগবে, দেখার ইচ্ছে জাগে ভীষণ। পুষ্পিতার নির্লিপ্ততা কাটাতে চাইল সে। স্ফূর্ত চিত্তে বলল, তুমি কিন্তু অল্প কদিনেই দারুণ শিখে ফেললে। কিন্তু সব সময় এই একই টোন বাজাও কেন? গানটা কি খুব বেশি পছন্দ? অবশ্য অরিজিতের গান, পছন্দ না হয়েও উপায় নেই। পুষ্পিতা এবারেও নিরুত্তর। এই গান যে ওর কাছে কি, কাকে বোঝাবে, কিভাবে বোঝাবে? দুচোখে পশলা মাখা বিষাদ সে ঢাকতে চাইল পরের কথায়। প্রসঙ্গ পাল্টে শুধাল, বাচ্চারা কোথায়? বাইরে, মায়ের কাছে। সেজন্যেই তোমাকে ডাকতে এলাম। যাবে? ও মাথা নাড়ল। ছোট করে বলল, চলুন। রাত 8টা বাজতে চলল। অথচ এখনো ঘুম ভাঙেনি তিরোর। গোটা দিনের সাথে পাল্লা দিয়ে সে দিব্যি বিছানায় লেপ্টে আছে। একবারও চোখ মেলেনি, খায়নি। ছেলের অবস্থায় দুশ্চিন্তায় ছটফট করছেন লুৎফা। সকাল, দুপুর প্রত্যেক বেলা খাবার সামনে নিয়ে কাটালেন, তীব্র উঠলি না। ভদ্রমহিলা খাবার সমেত একবার ঘরে যেতে চেয়েছিলেন ওর, কিন্তু সাহস হয়নি। পাছে যদি বিরক্ত হয়, রেগে যায়। ক্ষেপে গেলে ছেলেটা তো নিজের মাঝে থাকে না আজকাল। কেমন অদ্ভুত আচরণ করে। 19-20 হলে ভেঙেচুরে মাথায় তোলে বাড়ি। তাই জামশেদও নিষেধ করেন, খুব একটা ওর কাছে না ভিড়তে। কিন্তু মা তো, মায়ের মন কি আর অত নিষেধাজ্ঞা মানতে চায়? ভদ্রমহিলার ক্লান্ত চোখ চকচকিয়ে উঠল তিরোকে নিচে নামতে দেখে। অমনি ছুটে গেলেন তিনি। হড়বড় করে শুধালেন, উঠেছিস বাবা? খিদে পায়নি? খাবার দেব? তীব্র কিছু বলল না। অগোছালো চিত্তে এক ধাপ নামল সিঁড়ির। লুৎফা ফের বললেন, কি খাবি বাবা? ভাত দেই? ঘাড় নাড়ল সে। নেশার তোর এখনো ভালো করে কাটেনি। টকটকে লাল চোখে ঝাপসা দেখছে অনেকটা। মাথার দুপাশ ফেপে উঠেছে ব্যথায়। এক কাপ উষ্ণ ক্যাফেইন এই মুহূর্তে ভীষণ জরুরি। অথচ তীব্র টাটু শব্দ করল না। ঠোঁট নের কফি বলতেও যেন 1000 টন অনীহা। ও টলতে টলতে সোফায় এসে বসল। লুৎফা খাবার বাড়তে যাচ্ছিলেন, আচমকা দেয়ালে আটা টেলিফোনটা তারস্বরে বাজে। কোমলমতি রমণী বিরক্ত হলেন একটু। এই সময় আবার কে? ঝটপট গিয়ে রিসিভার কানে গুজলেন তিনি। গেটে সিকিউরিটি গার্ড ফোন করেছেন। কণ্ঠে নম্রতা, ম্যাডাম ছোট স্যারের বন্ধু এসেছেন, নাহিদ। দেখা করতে চাইছেন, পাঠাবো? লুৎফা কিছু দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। তীব্র তো কারো সাথেই যোগাযোগ রাখতে চায় না। প্রখর দোটানা নিয়ে ছেলের দিকে চাইলেন তিনি। বিট্টু, নাহিদ এসেছে। দেখা করবি? তিরুর শ্রান্ত চোখে চাইল। একটু চুপ থেকে বলল, ডাকো। লুৎফা অনুমতি দিয়ে ফোন রাখলেন। কিছু সময় পরেই বাড়ি ঢুকল নাহিদ। 2 বছরে তার আমূল বদল ঘটেছে। ক্লিন শেভ করা চকচকে গালগুলো খোঁচা খোঁচা দাড়িতে ঢাকা। বেশভূষায় পাকাপোক্ত সাহেবিয়ানা। সরল মুখখানায় আজকাল অল্পস্বল্প গম্ভীরতা থাকে। বিলুপ্ত সেই বোকা বোকা ভাব। নাহিদ চৌকাঠে এসে থমকায়। সোফায় বসা তীব্র ঠিক তার মুখোমুখি। কতদিন পর দেখা। আবেগের ঘনঘটায় ছেলেটা আপ্লুত হয়ে পড়ল, পুরনো সুরম্য অতীত ভেবে চোখের কোণে চিকচিক করল জল। ইস, কি অবস্থা বিট্টুর! হ্যাঁ, আগেও উস্কোখুস্কো ছিল। কিন্তু তাই বলে এতটা অগোছালো, এতটা বিধ্বস্ত? বিট্টু, কত রাত ঘুমাস না তুই? নাহিদের বুকের ভেতরটা ঝুপ করে ডুব দিল বিষাদে। আচ্ছা, ওদের সেই বিট্টুটা কোথায়? যে কথায় কথায় নাহিদকে ধমকাত। ভাইয়ের মতো গলা জড়িয়ে এক বিছানায় ঘুমাতো দুজন। যার চোটপাটে নাহিদ রাতে ঠিকঠাক ঘুমাতে অবধি পারেনি।
আর ওই যে তীরর পড়তে বসার দৃশ্যগুলি, ঘুমে টলতে থাকা নাহিদকে জোর করে সামনে বসিয়ে রাখা, আনাড়ি হাতে রান্না করার সময়টা, প্রতি সপ্তাহের একটা রাত বন্ধুমহল হৈ হৈ করে কাটানো, কোথায় গেল ওসব? নাহিদ হাত ভাঁজ করে এনে সিক্ত চোখ মুছল, কনুইয়ে গোটানো শার্টের হাতা ভিজল কিছুটা, কিন্তু তীব্র যেমন পাথর বেসেছিল অমনি বসে থাকে। রাগ, ক্ষোভ কিংবা ভালো লাগা, মুখায়বে কোনো কিছুরই কোনো চিহ্ন নেই। লুৎফা হেসে বললেন, নাহিদ, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালোই। বসো, কথা বলো, আমি আসছি। লুৎফা রান্নাঘরের পথ ধরলেন। গতিতে ভীষণ ব্যস্ততা। তীব্র সারাদিন দাঁতে দানা কাটেনি। একটু খেতে চাইল, দেরি করা যাবে না, যদি ফের মতো ঘুরে যায়। তীরর পা দুটো সেন্টার টেবিলের ওপর তোলা। নাহিদ কাছে এলে নামাল সেটা। সামনের সোফা দেখিয়ে বলল, বস। ছেলেটা ছলছলে চোখে চেয়ে রয়। প্রচণ্ড ইচ্ছে জাগে একবার গিয়ে জড়িয়ে ধরতে ওকে। গেল না, বসল চুপচাপ। ও বলল, হঠাৎ এলি, কি ব্যাপার? নাহিদ পাল্টা প্রশ্ন করল, তুই কি খাওয়া দাওয়া ঠিক করে করিস না, বিট্টু? অনেক শুকিয়ে গেছি। তীব্র বাদ সাধল কথাতে। বিরক্তি নিয়ে বলল, এসব ফ্যাচফ্যাচ শুনতে চাই না। যেটা বলতে এসেছিস সেটা বলে বিদেয় হ। মুখের ওপর কর্কশ জবাবে নাহিদের মন খারাপ হল না। সে তো জানে তার বন্ধু এখন কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কথা বলতে সময় নিল সে। ভেতরটায় আবেগ সামলে স্বাভাবিক হওয়ার চেষ্টা। সে তো আর তীরর মতো পাথরে মানব নয়। তার কষ্ট হয়, দুঃখ হয়। নাহিদ চাইলেও এসব অনুভূতি কঠোরতার আড়ালে লুকিয়ে ফেলতে পারে না। জিভে ঠোঁট চুবিয়ে হাতের কার্ডটা বাড়িয়ে দিল সে। বলল, এই সপ্তাহে আমার আর নুহার কাবিনের তারিখ ঠিক হয়েছে। তুই যদি আসতি। না মানে, নুহাও খুব করে চাইছিল। ও তোকে ফোন করেছিল অনেকবার, ধরিসনি। আমার সাথেও আসতে চেয়েছিল, আমিই মানা করলাম। তাই বলছিলাম যে, যদি থাকিস বিয়েতে, আমি নিজে এসে তোকে নিয়ে যাব না হয়। তীব্র সাথেই বলল, যাব না। নাহিদের উদ্বেগ চুপসে যায়। যদিও জানত এমনটাই হবে। বিট্টু যে এখন গাজীপুরের নাম শুনতেও পারে না, অথচ ওর জন্যে এতদিন নাহিদ বিয়ে করেনি। নুহাও রাজি ছিল না। তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন, পুষ্পিতা তো আগে থেকেই নেই। তীরও যদি না থাকে। কিন্তু বিপত্তিটা বেঁধেছে আয়শার স্ট্রোক হতেই। ভদ্রমহিলা 1 মাস আগে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তার হাসপাতাল ছোটাছুটি করিয়ে সুস্থ হলেন শেষে। তারপরই নুহার গ্রাজুয়েশন পার করিয়ে বিয়ে দেয়ার যে চিন্তা ছিল, সেথায় এখন আমূল বদল এসেছে। যদি হুট করে ওনার কিছু হয়ে যায়, তখন মেয়েটার কি হবে? চোখ বোঝার আগে যদি নাহিদের হাতে তুলে দেয়া যায়। সেজন্যেই রাতারাতি দুই পরিবার বৈঠক বসিয়ে সিদ্ধান্ত নিয়েছে কাবিনের। কিন্তু বিট্টু যদি সত্যিই না যায়। নাহিদ চোটপাট করতে পারল না। খুব রাগ দেখিয়ে অধিকারও ফলাল না, কেবল তীরর অসুস্থতা ভেবে। শুধু টলমল চোখে বসে রইল অমন। তীব্র সূচক শব্দ তুলল জিভে। এখানে কাদার মতো কিছু হয়েছে? এমন ভাব করছিস যেন আমি না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সেটাই তো। তুই কে যে তুই না যাওয়ায় আমি কাঁদব? তুই আমার পর, আমিও তোর পর। এমনই তো ভাবিস তুই। কিন্তু আমি তো তেমনটা ভাবতে পারি না, সেজন্যে সবার প্রথম কার্ডটা নিয়েই ছুটে এসেছি তোর কাছে। কিন্তু তুই তো পণ করেছিস গাজীপুরে পাও ফেলবি না। দোষ করল পুষ্পি। তীব্র গর্জে উঠল মাঝপথে। ওর নাম নিবি না। হুঙ্কার শুনে থেমে যায় নাহিদ। কিছু সময় থম ধরে থাকে। তারপর আচমকা গিয়েই ওর সামনে বসে পড়ল। তীব্র ভরকে যায়। নড়চড়ের আগেই নাহিদ ভেজা চোখে অনুনয় করল, প্লিজজ বিট্টু, তুই প্লিজ আয়। আমার জীবনের এত বড় একটা দিন তোকে ছাড়া আমি কল্পনাও করতে পারবো না। প্লিজ। আমি হাত জোর করছি, দরকার হলে তোর পা ধরছি। নাহিদ হাত বাড়তে গেলেই তীব্র ছিটকে পা সরাল। রেগে বলল, কি হচ্ছেটা কি? পাগল হয়েছিস? হ্যাঁ হয়েছি। তুই নিজে ভালো নেই, আমাদেরও ভালো থাকতে দিচ্ছিস না।
আমি শেষবারের মতো বলে দিচ্ছি, বিয়েতে তোকে থাকতেই হবে। তুই যদি না যাস, খোদার কসম আমি মাঝপথেই বিয়ে ছেড়ে কোথাও একটা চলে যাব। জেদ তোর একার নেই, আমারও আছে। তীব্র চুপ। একভাবে নাহিদের চটচটে মুখখানা দেখল কিছু পল। ফোঁস করে শ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাব। উচ্ছ্বাসে ফেটে পড়ল ছেলেটা। সত্যি? তুই যাবি? এক কথা বারবার বলতে ভালো লাগে না। না লাগুক, তীব্র যাচ্ছে তো। নাহিদ প্রশান্ত শ্বাস টানল। মুখাইবে ঝলমলে তারা। একটা কাজ অন্তত হয়েছে। এখন বাকিটা। তক্ষুনি লুৎফা এলেন। ফুলিও ছুটে ছুটে খাবার রেখে যাচ্ছে। কত আয়োজন! চারকোনা টেবিলটা মুহূর্তে ভরে গেল তাতে। লুৎফা এসে বললেন, বিট্টু, আয় বাবা, নাহিদকে নিয়ে খেতে আয়। ও বলল, পরে খাব। কেন? সারাদিন তো কিছু খেলি না। এখন আবার? সারাদিন যখন না খেয়ে মরিনি, তাহলে 2 ঘন্টা পর খেলেও মরব না। ঢেকে রাখো। লুৎফার মুখটা কালো হয়ে যায়। নাহিদ খেয়াল করল সেটা। আগ বাড়িয়ে বলল, আন্টি, আমি তো আপনাদের নিজেদেরই লোক। আমাকে বেড়ে খাওয়াতে হবে না। আর বিট্টুকেও না হয় আজকে আমিই সার্ভ করব। আপনি বরং যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। লুৎফার মন খচখচ করছে। কিছুটা আহতও হলেন। ভেবেছিলেন, আজ ছেলেটাকে নিজের হাতে বেড়ে খাওয়াবেন। কতগুলো দিন তীব্র তার সামনে বসে ভাত খায়নি। আজ তো নেশার চক্করে ফুটবল হয়ে বাসায় ঘুমোচ্ছিল। অন্য দিন তো এই সময় বাড়ির আশেপাশেও তাকে খুঁজে পাওয়া যায় না। মনের ক্লেশ তিনি মনেই চাপা দিলেন। জামশেদ ঘরে একা আছেন। শরীর ভালো নেই বলে ফিরেছেন তাড়াতাড়ি। ভদ্রমহিলা মাথা নেড়ে চলে গেলেন সে পথে। নাহিদ কিছুক্ষণ প্রস্থান দেখল রমণীর। এসির মাঝেও ঘামছে সে। চেহারায় উসখুসের ছাপ। ধরফর করছে বুকখানা। তীরুর দূরদর্শিতায় সবটা ধরা পড়ল। কণ্ঠ সন্দিহান। তুই কি আরও কিছু বলবি? চটক কাটার ন্যায় মুখ তুলল সে। এলোমেলো চিত্তে কথা খুঁজল কিছুক্ষণ। কিছু তো বলার জন্যে ছটফট করছে ভেতরটা। কিন্তু শোনার পর বিট্টুর প্রতিক্রিয়া কি হবে, সেটাতেই ভয়। মুখ খুলল রয়েসয়। বিট্টু আমার সাথে না, ওরাও এসেছে। তীরুর নিরস চাউনি দপ করে জলে। হেলে থাকা পিঠ শটান করে সহসা। সচেতন কণ্ঠে বলল, কারা? সাফিনরা? ঢোক গিলে মাথা নাড়ল নাহিদ। তীব্র তোরাক করে উঠে দাঁড়াল। চেঁচিয়ে বলল, তুই ওদের সাথে এনেছিস? কেন, আমি বারণ করিনি? বল, করিনি বারণ? নাহিদ ঘাবড়ে গেল। কণ্ঠে উদ্বেগ। বিশ্বাস কর, আমার কিছু করার ছিল না। ওরা খুব অনুরোধ করছিল তোর সাথে দেখা করবে বলে। না, আমি ওদের সাথে দেখা করব না। ওরা যেন এখানে না আসে। এক্ষুনি যেতে বল ওদের। এক্ষুনি। তীরুর কণ্ঠ শক্ত। ক্রমে আওয়াজ বাড়ছে। নাহিদ বলল, একটু শান্ত হ, প্লিজ। ওরা দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। তীব্র কিছু বলবে, পূর্বেই কতগুলো পায়ের শব্দ এলো এখানে। মুশফিক, মিরাজ আর শাফিন এসেছে। আরমান 2 দিন হলো অফিসের কাজে বাইরে গিয়েছে ঢাকার। চেনা 3 জনকে দেখেই মুখের পেশি বদলে গেল তার। তর্জন দিল চড়া গলায়, দাঁড়া। ওরা থমকায়। চলতি কদম সমেত দাঁড়িয়ে যায় স্থানে। তীরুর চোখমুখে জলজল করছে ক্রোধ। বলল ভীষণ কঠোর স্বরে, যে পথে এসেছিস সে পথ ধরেই বেরিয়ে যা। কেউ আসবি না এখানে, কেউ না। 3 জন মুখ চাওয়াচাওয়ি করে। চোখে ওদের অন্যরকম ভাষা। সবার আগে মুখ খুলল মিরাজ। কেন? কি করেছি আমরা? আমাদের ওপর তোর কিসের এত রাগ? তীব্র মুখ ঘুরিয়ে নেয়। তার নিশ্চুপতায় একটু সাহস মিলল ওদের। মুশফিক 2 পা এগিয়ে আসে। কণ্ঠে মোলায়েম, তুই এরকম করছিস কেন, বিট্টু? আমাদের অন্যায়টা কি? নাহিদ তোর কাছে আসতে পারে, শুধু আমরা পারি না। কেন? বল না, আমরা কিছু করলে বলে দে। দরকার পড়লে মার। তাও এরকম দূরে সরিয়ে রাখিস না। তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই। তীরুর চোখ তখনও অন্যদিকে। পাষণ্ডের ন্যায় বলল, আমার কোনো বন্ধুর দরকার নেই। শাফিন মুখ শক্ত করল। লম্বা পায়ে এসে দাঁড়ালো তার সামনে। এত সহজে কথাটা বলতে পারলি, বিট্টু?
শব্দগুলো উচ্চারণ করতে তোর একটু কষ্টও হলো না? অথচ তোর সাথে দেখা হয় না দেখে, সামনাসামনি দুটো কথা বলতে পারি না দেখে আমরা এক দণ্ড শান্তিতে শ্বাস নিতে পারছিলাম না। সামনে নাহিদের বিয়ে, আমাদের বন্ধুমহলে প্রথম বিয়ে কারোর। আমাদের সবার তো একসাথে আনন্দে হৈ হৈ করার কথা। বিট্টু চল না, আমরা সেই আগের মতো করে মিলেমিশে থাকি। দেখ, তোর নিষেধ সত্ত্বেও আমরা সব ভুলে ছুটে এসেছি আজ। আর তুই আমাদের এভাবে তাড়িয়ে দিচ্ছিস? তীরুর মন গলল না। অটল তার কণ্ঠস্বর। আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না। যেতে বলেছি, যা। শাফিন খেই হারালো সহ্যের জেদ দেখিয়ে বলল, না যাব না। তুই আগে উত্তর দে, আমাদের অপরাধ কি? তোকে বেশি ভালোবাসি, সব সময় সব ব্যাপারে প্রায়োরিটি লিস্টের ওপরে রাখি, এটা আমাদের দোষ? কোথাকার কোন পুষ্পিতার জন্যে তুই এভাবে আমাদের দূরে ঠেলে দিতে পারিস না, বিট্টু? তোর কি একটু খারাপও লাগে না? একটু মনেও পড়ে না আমাদের? একটা মেয়ের জন্যে সব ভুলে গেছিস। এই আমরা তোর বন্ধু ছিলাম, এত ঠুনকো তোর বন্ধুত্ব? গড়গড়ে কথায় দাড়ি টানল শাফিন। নাহিদ চোখ খিচে জিভ কাটল। শাফিনটা উত্তেজনায় আবার পুষ্পিতার প্রসঙ্গ তুলে ফেলেছে। একটু আগে ওই মেয়েকে নিয়ে বলায় বিট্টু যেভাবে চটে গিয়েছিল, এখন কি করবে কে জানে। শাফিনের শেষ কথায় ঝট করে ফিরল তীব্র। দুই ভ্রু উঁচিয়ে বলল, এসব তুই বলছিস শাফিন? তুই বলছিস বন্ধুত্বের কথা? তুই নিজে আদৌ বুঝিস বন্ধুত্ব কি? ছেলেটা বিভ্রান্ত হয়। এক পল বাকিদের সাথে মুখ দেখাদেখি করে, বুঝতে না পেরে বলে, মানে? তীব্র দাঁড়িয়েছিল এতক্ষণ, আবার বসে পড়ল জায়গায়। সোফার ফোমে মাথা রেখে চোখ বুজল ক্লান্ত মুখে। নিরুৎসাহিত বলল, তোকে কোনো কৈফিয়ত দেব না আমি। চলে যেতে বলেছি, চলে যা। এসব নোংরা কাসুন্দি ঘাটতে ইচ্ছে করছে না। শাফিনের কপালে ভাঁজ পড়ল, তলিয়ে গেল রহস্যে। কি বলতে চাইছে বিট্টু? মুশফিকের খটকা লাগে, সতর্ক চিত্তে শুধায়, তুই এরকম কথা কেন বললি বিট্টু? শাফিন কি কিছু করেছে? তীব্র চোখ বন্ধ রেখেই জানাল, সেটা ওকে জিজ্ঞেস কর। সব কটা চোখ একই সাথে মুখের ওপর পড়তেই শাফিনের সব প্যাচ বেঁধে যায়। হতভম্ব হয়ে বলে, কি আশ্চর্য, তোরা আমাকে এভাবে দেখছিস কেন? আমি কি করেছি? বিট্টু এসব কি ফাজলামো? হ্যাঁ, এমন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলার সোজাসুজি বলতে পারিস না? আমি কিছু করলাম আর আমিই জানি না? কিছু ঘটলেই আঙুল সব সময় আমার ওপর ওঠে কেন? শেষ দিকে তার গলার জোর বাড়ল, কিন্তু হেসে উঠল তীব্র শ্লেষের হাসি। চাইল ভীষণ শান্ত চোখে, তুই কি সত্যিই কিছু করিসনি? শাফিন অনড় চিত্তে জবাব দেয়, কি করব? তোর সাথে দেখা করতে এসেছি বলে আমার ওপর যাতা অভিযোগ তুলবি তা তো হতে পারে না। তীরুর বিলাতি চোখ টিমটিম একপেশে হেসে বলল, তুই আসলেই জাত অভিনেতা শাফিন। সত্যি, আমি মুগ্ধ না হয়ে পারছি না। আচ্ছা, একটা কথা বল তাহলে। আমি সেদিন ট্রাকটাকে যাওয়ার জন্যে যথেষ্ট জায়গা দিয়েছিলাম, অথচ ওটা তাও ছুটে এসে আমার জিপে ধাক্কা মারল কেন শাফিন? তুই জানিস? শাফিনের বক্ষস্থল ছাদ করে উঠল। রুদ্ধ মস্তিষ্কে শুষ্ক হাওয়া ঢুকল এক ফালি, যাতে আটকে পড়ল শ্বাসের তোর। তীরুর চোখের চাউনি শান্ত, কিন্তু শাফিনের মনে হল এই দৃষ্টির তোপেই হাতপা জমে বসেছে তার। সাদাটে চোখে এমন কিছু মেশানো যা হয়তো কারো অতলে রাখা সবকিছু প্রযত্নে পড়তে পারে। হাওয়ার মতো ছুটে এসেই তীরুর পা দুটো চেপে ধরল শাফিন। হাউমাউ করে বলল, বিট্টু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। নাহিদ, মুশফিক, মিরাজ বিস্ময় নিস্পন্দ হয়ে পড়ে বাজ পড়ল তাদের সকলের মাথায়। মুশফিক হতবাক হয়ে বলল, এর মানে? তোর অ্যাক্সিডেন্টের সাথে শাফিন যুক্ত? তীব্র নড়চড়হীন, উদ্বেগশূন্য, নিষ্প্রাণ চাউনি সফেদ সিলিংয়ে আটকে খুব আস্তে বলল, পা ছাড় শাফিন। সে শুনল না, বরং আরও দৃঢ় করল বাঁধন। কেঁদে কেটে বলল, না, আমি ছাড়ব না। তুই আমাকে মাফ করে দে বিট্টু। আমি তখন নিজের মাঝে ছিলাম না। কি করতে কি করেছি, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে।
মুশফিক রাগে কিরমির করে উঠল। তেরে গিয়েই খপ করে তুলল ওকে। প্রকট চোখে চাইল সাফিন। মুশফিক শার্টের কলার খামচে ধরে চোখে মুখে ঘৃণার পাহাড় নিয়ে বলল, তুই এত বড় অমানুষ সাফিন, এত বড় অমানুষ তুই? তার মানে ওই ট্রাক ভাড়া করে তুই বিট্টুর অ্যাক্সিডেন্ট করিয়েছিস? সাফিন সাফাই দিতে চাইল, পূর্বেই তার বাহু খাবলে নিজের দিকে ফেরাল মিরাজ। উৎসায় থরথর করে বলল, তুই তাহলে এতদিন নাটক করছিলি আমাদের সাথে? তুই সেই মেইন কালপ্রিট যার জন্যে আজ বিট্টুর এই অবস্থা? কি করে পারলি, বল কি করে পারলি? মিরাজ ক্ষুব্ধ হাতে কলার ধরে ঝাঁকায়। নাহিদ বিমূঢ় চিত্তে আওড়ায়, এত বড় বিশ্বাসঘাতকতা তুই করতে পারলি সাফিন? এক এক বন্ধুর এক এক অভিযোগে সাফিন ধৈর্য খোয়ায় ফের। নরম মুখের গরনে বদল ঘটে সহসা। ঝাড়া মেরে কলার থেকে মিরাজের হাত সরাল সে। ক্ষোভে একাকার হয়ে বলল, হ্যাঁ পারলাম আমি। তোরা আমার জায়গায় থাকলে তোরাও পারতি। এখন এত লেকচার দিচ্ছিস তো খারাপ ভাবছিস আমাকে? কিন্তু একটা কথা সত্যি করে বলতো, আমি যে ওকে বন্ধু ভেবেছি, ও কি করেছে আমার জন্যে? পুষ্পিতা মেয়েটাকে তো আমি আগে পছন্দ করেছিলাম, বিট্টু সেটা বুঝেওছিল। কিন্তু তাও তোদের সবার সামনে আমাকে সাবধান করে দিল আমি যেন পুষ্পিতার দিকে আর না তাকাই। কেন? মেয়েটার ওপর ওর নজর পড়েছিল বলে মেয়েটা ওর হয়ে গেছে? আর আমার ইমোশনের কোনো দাম নেই? সেদিন আমি যদি পুষ্পিতাকে ভুল করে তুলে না নিয়ে যেতাম, বিট্টুর সাথে ওর কোনোদিন দেখা হতো? আমি তো ওকে সেদিনই বলেছিলাম যে আমার পুষ্পিতাকে ভালো লেগেছে, বিয়ের কথাও বলেছি। কিন্তু ও কি করল? ওর পাওয়ার আছে তাই ও যা বলবে তাই ঠিক। আর আমি কেউ না, কিচ্ছু না। তাও আমি মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম মায়ের চিকিৎসায় টাকা দিয়ে সাহায্য করেছে, তাই এসব মনে রাখব না। কিন্তু ওর আমার চুপ থাকা সহ্য হল না। আমাকে দেখিয়ে পুষ্পিতার সাথে মেলামেশা, হাসাহাসি, রোমাঞ্চ। আমার চোখের সামনে মেয়েটাকে জড়িয়ে ধরে নাচ করছে, আমাকে পাঠাচ্ছে আংটি কিনে আনতে। এসব করতে গিয়ে আমার যে কষ্ট হতো কেন বুঝল না বিট্টু? ও মন্ত্রীর ছেলে, চাইলেই দেশের সেরা মেয়েকে বউ হিসেবে পাবে। তাহলে পুষ্পিতাকে তো পারত আমার হাতে তুলে দিতে, কিন্তু তা করল না। নিজে উঠে পড়ে লাগল মেয়েটার পেছনে। যে নিজের খায়েস মেটাতে বন্ধুকে কষ্ট দেয় সে কেমন বন্ধু বল সে কেমন বন্ধু? সবাই স্তব্ধ, বিস্মিত, হাঁ করে চেয়ে রইল শুধু। মিরাজ স্তম্ভিত আওড়াল, সাফিন তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ জানি বলেই তো বলছি। আমি আর এসব নিতে পারছিলাম না। রোজ রোজ মেয়েটাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া, ছবি তুলে পোস্ট করা ইনস্টায়, ওদের ওসব রমতামাশা দেখে আমার গায়ে জাস্ট আগুন ধরে যেত। পুষ্পিতাকে আমি বিট্টুর সাথে সহ্য করতে পারতাম না। তারপর ভাবলাম যে আমার কথা ভাবেনি আমিও তার কথা ভাবব না। পুষ্পিতাকে ওর এত পছন্দ, এত ভালোবাসা, ঠিক আছে দুজন ওপরে গিয়ে প্রেম করুক, সেজন্য ওইদিন ট্রাক ভাড়া করে। বাকিটুক আর বলা হলো না। একটা দর ঘুষির তোরে সাফিন ছিটকে পড়ল দূরে। প্রত্যেকে হকচোকায়, বিকট চোখে ফিরে চায় সাফিন। নাহিদ ফোসফোস করে বলল, জানোয়ার, আজ তোকে আমি মেরাই ফেলব। ও এগোতে নিলেই তীব্র সাফিনকে আড়াল করে দাঁড়াল। নাহিদ ফাঁক খুঁজল ওকে ধরতে, চোখে মুখে আগুন নিয়ে বলল, তোর মতো মানুষ আমার বন্ধু? ছি, বিট্টু সরে যা। ও তোকে খুন করতে চেয়েছিল না, আজকে আমি ওকে খুন করব। তীব্র বলল। নাহিদ, বিহেভ ইয়োরসেলফ। মুশফিক বলল, তুই একদম এর মাঝে আসিস না বিট্টু। সাফিন বেইমানি করেছে, ওকে আমাদের কাছে ছেড়ে দে। নাহিদ শান্ত হতে পারছে না। সরল ছেলেটার আকস্মিক ভয়ানক রূপে সাফিন নিজেই ভরকে গেল। যে নাহিদ কোনোদিন একটা পিঁপড়েও মারেনি, সে আজ ওর গায়ে হাত তুলল। সাফিনের চিবুকের ধার টেবিলের কোনায় বিঁধেছিল, একটু কেটে রক্ত বেরিয়ে এসেছে। সেই রক্ত হাতে ছুঁয়ে ছেলেটা তাজ্জব চেয়ে থাকে। তীব্র বন্ধুদের কথায় কান দিল না, নিশ্চুপ গিয়ে ওকে মেঝে থেকে তুলল। ঠোঁট কেটে বেরিয়ে আসা রক্ততে টিস্যু চাপাতেই আশ্চর্য বনে গেল সাফিন। তীব্র রক্ত মুছে দেয়।
কাষ্ঠ হেসে বলে, আমি অনেক আগেই বুঝেছিলাম এই কাজটা তোর। কবে বুঝেছিলাম জানিস? সেদিন গাজীপুর থেকে ফেরার পথে তুই যখন জিজ্ঞেস করলি এক্সিডেন্টের কেসে আমার কাউকে সন্দেহ হয় কি না, আমি ড্রাইভারের মুখ দেখেছি কি না, ট্রাকের নেমপ্লেট দেখেছি কি না। সেদিন তোর চোখে মুখের চিন্তা, আমার উত্তর শুনে তোর স্বস্তি পাওয়া, পুরোটা আমি স্পষ্ট দেখেছিলাম। শাফিন বিহ্বল নেত্রে ঢোক গিলল। ও ফের বলল, মুখে কিছু বলিনি, কিন্তু বিশ্বাস ভাঙার তাণ্ডবে আমার বুকটা আরেকবার চুরমার হয়ে গেছিল শাফিন। সেদিন থেকেই ভাবলাম জীবনে আর কোনো বন্ধু রাখব না। নাহিদ বড্ড সোজা ছেলে, তাই ওকে ফেরাতে পারিনি, কিন্তু তোর থেকে দূরে থাকার অজুহাতে আমি মিরাজদের সাথেও মিশতে চাইনি। আবার আমাকে মারতে চাওয়ার জন্যে তোকে কিছু বলতেও চাইনি। তুই ভয় পাস না, তোকে আমি আজকেও কিছু বলবো না। মিরাজরা বিহ্বল হয়ে একে অন্যকে দেখল। নাহিদ হতবুদ্ধি বনে বলল, কি বলছিস কি বিট্টু? সব কিছুর মূলে ও জেনেও তুই ওকে ছেড়ে দিবি? হ্যাঁ, দেব, কারণ একদিক থেকে এসব হয়ে ভালোই হয়েছে। ও এমন না করলে তো আমি আরেক প্রতারককে চিনতামই না। জানতেই পারতাম না একটা পবিত্র মুখের আড়ালে মেয়েরা কত ছলনা পুষে রাখে। শাফিনের জবজবে মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে নয়, ব্যথায়, যন্ত্রণায়। বিট্টু সব জেনে শুনেও এতদিন ওকে কিচ্ছু বলেনি। আজকে ও রাগের বশে কত কি উগরে দিয়েছে। বিট্টু তাও এত শান্ত, অথচ ও কতটা প্রতিশোধ পরায়ণ ছিল শাফিনের থেকে ভালো কে জানে। কেউ চোখ তুলে চাইলেও গায়ে হাত তুলত। সে আজ একটা শোকের তোপে ছেলেটা এমন পাথর হয়ে গেল। পুষ্পিতার প্রতি এত ভালোবাসা বিট্টুর, যার দূরে যাওয়ায় ছেলেটা আজ নিজের মাঝে নেই। মিরাজ বলল, বিট্টু তুই প্লিজ এই ব্যাপারটা অন্তত এভাবে ছেড়ে দিস না। ও যা করেছে তাতে ওকে ইমিডিয়েট পুলিশে দেয়া উচিত। আমি এক্ষুনি আঙ্কেলকে ডেকে আনছি। ও পা ফেলতে গেলে তীব্র বাধা দিল। বলল, না, আমি যা বললাম তাই হবে। তারপর শাফিনের এলোমেলো জামাটা সে ঠিকঠাক করে দেয়। তুই এখন যা শাফিন, আর কখনো আমার সামনে আসিস না। তোর জন্যে আমি একটা নতুন দুনিয়া চিনেছি, তাই চাইব তোর আর পুষ্পিতার মতো সব প্রতারক যেন পরেরবার ফুল হয়ে জন্মায়। তাহলে অন্তত তোরা বুঝবি কোনো কিছু ছিঁড়ে নেওয়ার ব্যথা কাকে বলে। বিট্টু, কিছু শুনব না আমি। যা। তীব্র ধাক্কা মারল ওকে। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলায় শাফিন। তারপর অসহায় চোখে মিরাজের দিকে চাইল। সহসা মুখ ফিরিয়ে নিল সে। এরপর মুশফিককে দেখল শাফিন। সেও তাই। নাহিদও কটমটিয়ে চেয়ে। চোখের ভাঁজে কি অপার ঘৃণা। বন্ধুদের এই দৃষ্টিতে শাফিনের বুক খণ্ডখণ্ড হয়। অপরাধবোধে চুইয়ে আসে মন। ভেতরটায় উথলে আসা কান্না ঠেসে সে বাড়ি ছাড়ে দ্রুত। তীরর চোখের কোণে জল জমেছে। কেউ দেখার আগেই আঙুল দিয়ে ছিটকে ফেলল সেটুকু। ঘর জুড়ে নীরবতা, কারো মুখে কথা নেই। প্রত্যেকেই নিথর চিত্তে দাঁড়িয়ে। ভাণ্ডারের শব্দবাক্য হয়তো শুষে নিয়েছে শাফিন। শাফিনের প্রতারণা আর সেই নির্বতাকে সাক্ষী রেখে ওপরে সিঁড়ির দোরগোড়ায় স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন জামশেদ। খসখসে মুঠোয় সিমেন্টের শক্ত হাতলটাকে চেপে ধরলেন শুধু। প্রহরে প্রহরে রাতের মাত্রা তখন অনেক। শুনশান রাস্তায় ফুটপাত ধরে হাঁটছিল শাফিন। মুখের দশা দুরূহ। পরিতাপের আগুনে ছারখার হচ্ছে বুক। আজ যেন হাড়ে হাড়ে টের পেল রাগহিংসে কক্ষনো কারো জন্যে ভালো কিচ্ছু বয়ে আনে না। এই যে শাফিন আজ কেমন চোখের পলকেই সব হারিয়ে ফেলেছে। বিট্টুর মতো বন্ধু, যে কি না আজ অবধি ওকে বিপদে একা ফেলে যায়নি। মায়ের চিকিৎসা থেকে শুরু করে সব বিপদে আজ পর্যন্ত নির্দ্বিধায় পাশে দাঁড়ানো মানুষটাই তো বিট্টু। তারপর মিরাজ, মুশফিক, নাহিদ, ওরাও তো ওর থেকে দূরে সরে গেল। আরমান যখন সবটা শুনবে হয়তো সেও চলে যাবে। এত বছরের বন্ধুত্ব কি শাফিন একমাত্র নিজের বলেই শেষ করে দেয়নি? ছেলেটার অস্থির লাগে। বক্ষপটে ফ্যাসফ্যাসে শ্বাস। ফুটপাতের আইল ধরে ধপ করে বসে পড়ল সে। মাথার চুল টেনে টেনে ঝোড়ো করে কাঁদল কিছুক্ষণ। আচ্ছা, ও কি আবার পেছনে ছুটে যাবে? আবার গিয়ে পা ধরবে বিট্টুর? ওকে মারুক, কাটুক, যা ইচ্ছে করুক, সব শাফিন মাথা পেতে নেবে।
এই যে বিট্টু কিছু না বলে ছেড়ে দিল, এতেই যেন তার অনুশোচনার পাহাড়টা প্রচণ্ড ভারী হয়েছে। এই ভার কি করে বইবে সাফিন? বিবেকের দংশনে প্রতিনিয়ত ধুকে ধুকে মরে যাবে না? আচমকা একটা নীল জিপ এসে ব্রেক কষল সেথায়। শব্দে চোখ তুলে চাইল সাফিন। পুলিশের গাড়ি। ইউনিফর্ম পরা লোকগুলো পটাপট নামলেন। মুখের সামনে পুলিশ দেখে সাফিন উঠে দাঁড়াল। সবার সামনের লোকটা শুধালেন, তুই সাফিন? মাথা নাড়ল ও। অফিসার বললেন, চল। চল মানে? কোথায় যাব? শ্বশুর বাড়ি। তোকে আপ্যায়নের ব্যবস্থা করেছি। মাথায় আকাশ ভাঙল তার। কেন? কি করেছি আমি? ভদ্রলোক ফতাফত বললেন, সাথে ইয়াবা নিয়ে ঘোরার কারণে তোকে গ্রেফতার করা হচ্ছে। সাফিন জড়বুদ্ধি বনে বলল, ইয়াবা? কি উল্টোপাল্টা কথা বলছেন? আমার কাছে ইয়াবা থাকবে কেন? উল্টোপাল্টা কথা? ওকে চেক করো তো। পাশের লোকটি ধমকে বললেন, হাত তোলো। সাফিন নাক ফুলিয়ে 2 হাত তুলল। একে মন মেজাজ খারাপ, তার ওপর এসব উটকো অশান্তি। ভদ্রলোক ওর বুক পকেট থেকে হাত নামিয়ে সারা গা হাতালেন। প্যান্টের পকেটে হাত ঢুকিয়েই আবার বের করলেন সেটা। মুঠোর মধ্যে কতগুলো প্যাকেট এলো সাথে। যা দেখে চমকে উঠল সাফিন। বিস্ময় থমকে বলল, এসব কি করে? অফিসার চট করে ওর কলার মুঠোয় পড়লেন। কটমটিয়ে বললেন, নেই নাকি? তাহলে এগুলো কি? বিশ্বাস করুন, এসব কোত্থেকে এলো আমি জানি না। জানিস কি না জানিস সেসব থানায় গেলেই বোঝা যাবে। এই তোলো এটাকে। সহসা দুজন দুহাত চেপে ধরে হিড়হিড় করে তাকে গাড়িতে টেনে তুলল। সাফিন ছাড়া পেতে হাঁসফাঁস করে ওঠে। চিৎকার করে বলে, স্যার, আমি কিছু করিনি। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার কথাটা একবার শুনুন। অফিসার ক্রুর হেসে সামনের সিটে বসলেন। গাড়ি ছাড়া হলো। সাথে সাথে কাউকে একটা ফোন করলেন তিনি। হৃষ্ট চিত্তে বললেন, কাজ শেষ স্যার, তুলেছি গাড়িতে। আপনি ভাববেন না, যেমন যেমন বলেছেন তেমন তেমনই করব। এমন কেস ফাইল করব না, মরার আগ অবধি জেলে বসে পচবে। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 56। জামশেদের শরীর কদিন ধরেই বেশ খারাপ। প্রেশার বাড়ছে, কমছে। ভালো ডাক্তার দেখানো জরুরি। আগে হলে এতক্ষণে বিভুঁইয়ে উড়াল দিতেন। কিন্তু ছেলের এই অবস্থায় আজকাল কোথাও যেতে ইচ্ছে করে না। তার ওপর সম্প্রতি একটা ব্যাপার নিয়ে চিন্তায় একসা তিনি। আজ নাহিদের বিয়ে, তাও সুদূর গাজীপুরের কোনো এক ক্লাবে। সেই আবার গাজীপুর, আবার ওই অভিশপ্ত জায়গা। ওখানে গিয়ে ছেলেটা পারবে তো নিজেকে সামলাতে? মনের প্রশ্ন জামশেদ চেপে রাখতে পারলেন না। দোনামোনা কাটিয়ে বললেন, আরেকবার ভেবে নাও নাহিদ, পারবে তো? শেরওয়ানি পরা ছেলেটা চমৎকার করে হাসল। দৃঢ় চিত্তে বলল, অবশ্যই পারব আঙ্কেল, আপনি নিশ্চিন্ত থাকুন। পাশ থেকে মিরাজ বলল, আঙ্কেল আমরা সবাই আছি, বিট্টুর কোনো অসুবিধে হতেই দেব না। আপনি আর ভাববেন না তো? ভাবছি কি আর এমনি এমনি? যা যাচ্ছে ওর ওপর দিয়ে, সেই একই জায়গায় গিয়ে আবার কিছু করে না বসে। স্বীয় হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতের ওপর রাখল নাহিদ। চোখে মুখে আশ্বাসের বন্যা লুটিয়ে বলল, আমরা আছি আঙ্কেল। বিট্টুকে নিয়ে এই লড়াই শুধু আপনার একার নয়, আমাদের সবার। দেখবেন ও ঠিক সুস্থ হয়ে যাবে। জামশেদ কিছু বললেন না। এত মানুষের আত্মবিশ্বাস দেখে হয়তো ভরসা পেলেন একটু। লুৎফা নাস্তা দিয়ে গেলেন। তার কিছু সময় পরেই নিচে নামল তীব্র। মাথার অগোছালো চুল, মুখের বড় বড় দাড়িগুলো একই রকম আছে, কিন্তু বড় অনিচ্ছায় একটা ভালো শার্ট পরেছে আজ। হাতের ঘড়িটায় তাকিয়ে এক চোট শ্বাস ফেললেন জামশেদ। বছর আগেও ছেলেটার বসনভূষণ দেখে চোখ জুড়িয়ে গেছিল তার। আর এখন, যাক, শূন্য থেকে শুরু হচ্ছে এই অনেক। বন্ধুকে দেখেই খাবার ফেলে উঠে এলো সবাই। নাহিদের হাসজ্জ্বল আদলে তারার মেলা বসেছে। ওষ্ঠপুটে বিজয়ী হাসি টেনে বলল, চল। তীব্র সবাইকে দেখল একবার। বিয়েতে যাওয়া নিয়ে প্রফুল্ল প্রত্যেকে। এই যে সকাল সকাল আরমানও হাজির হয়ে গেছে। তীরর হুট করে সাফিনকে মনে পড়ল। সেই কলেজ থেকে পরিচয় দুজনের।
ওই দিনের ঘটনার পর মিরাজরা তার কাছে হত্যে দিয়ে রইলেও শাফিনের দেখা মেলেনি। তিরোকে খুন করতে চাইছিল শোনার পর বাকিরাও ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু ও তো তা চায়নি। শাফিনের সঙ্গে বাকিদের বন্ধুত্বে ভাঙন আসুক, এমনটা তীব্র চাইতে পারে? ও খুব আস্তে শুধাল, শাফিন যাবে ন। নাহিদ মুখ শক্ত করল নিমিষে, মাঝপথেই বলে দিল, ও গোল্লায় যাক, তুই আয় তো। তিরোর বাহু টেনে হাঁটা ধরল সে। মিনমিনে ছেলেটা আচমকা কেমন ভারিক্কি হয়ে গেল। জামশেদের থেকে বিদায় নিয়ে একে একে বাড়ি ছাড়ল সবাই। ভদ্রলোক ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন। তিরোর মুখে শাফিনের নাম শুনে যেটুকু দুশ্চিন্তা হচ্ছিল এক্ষুনি মুহূর্তে থামল তা। মিরাজ, আরমান পাশাপাশি হাঁটছে। সময় কাটিয়ে ফিসফিস করল আরমান, শাফিনের ব্যাপারটা বিট্টু জানে না, তাই না? মিরাজ বলল, না, আমরা কেউ বলিনি। আর অন্য কোথাও থেকে যে খবর পাবে সেই উপায় আছে? ফোনটা তো সুইচ অফ করে ফেলে রাখে সারাদিন। বলে দেব আমি? ও চোখ প্রকট করল, না, মাথা গেছে তোর? আঙ্কেল কড়া করে মানা করে দিয়েছেন। আর এমনিতেও যা হয়েছে ঠিকই হয়েছে। শাফিনের এই শাস্তিই প্রাপ্য। বিট্টুর নিজেদের লোকের বেলায় খুব দয়া। শয়তানটা থানায় শুনলেই ঠিক ছাড়াতে চলে যাবে। দরকার নেই। ওর মা আমাকে ফোন করেছিলেন, খুব কান্নাকাটি করছেন। বলছেন বিট্টুকে একবার জানাতে। চেপে যা। বিট্টুর কানেও এসব দেয়ার দরকার নেই। কত বড় জানোয়ার হলে বন্ধু হয়ে বন্ধুকে খুন করতে চায়, তাও শালার এক মেয়ের জন্যে। আমি তো এখনও ভাবতে পারছি না, এতদিন ধরে ওই ক্রিমিনাল আমাদের বন্ধু সেজেছিল। আতে ঘা পড়লে আমাদের ক্ষতি করত না তার কি গ্যারান্টি? আরমান ঘাড় দোলায়, কথায় সম্মতি। ঠিকই বলেছিস। আমি নিজেও শোনার পর বিশ্বাস করতে পারিনি। শাফিনের ঘাড়ে যে কোন ভূত চেপেছিল। আপাতত জেল খাটুক কিছুদিন, পরে দেখা যাবে। কি বলিস? হ্যাঁ। মুশফিক সামনে ছিল, পেছনে ফিরে গলা তুলে বলল, এই তোরা এত ফুসুর ফুসুর করছিস কি নিয়ে? ছেলে মেয়ে বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, আয় তাড়াতাড়ি। দুজন থতমত খেয়ে পায়ের গতি বাড়াল। সবাই মিলে আনন্দ চিত্তে গাড়িতে বসল। তারপর কতদিন পর সেই একই সাথে একটা সফরে যাচ্ছে ওরা। নাহিদ বিয়ের আয়োজন করে ভালোই করেছে। দেরিতে হলেও আবার আগের মতো বিট্টুর সঙ্গ পাচ্ছে সবাই। এবার শুধু বিট্টু একটু একটু করে স্বাভাবিক হোক, আর কিচ্ছু চাওয়ার নেই। গাজীপুরের একটা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। বিশালাকা বিল্ডিংয়ের 3rd ফ্লোর ভর্তি মানুষে। খাবার দাবারের এলাহি কাণ্ড নিয়ে আয়শার দিন যাচ্ছে ব্যস্ততায়। তার ওপর ছেলেপেলে নেই। একটা বয়স্কা মানুষ কি আর অত দিক ছুটতে পারে? নুহার ফুপা, মামা এরা টুকটাক তদারকি করলেও নিজেদের মতো তো আর হয় না। সেই নুহার জন্মদিনের পর আজ আবার একটা বড় অনুষ্ঠান হচ্ছে ওনাদের। আয়েশার এখন খুব করে পুষ্পিতাকে মনে পড়ছে। সেবার মেয়েটা প্রত্যেকটা কাজ কি দারুণ যত্ন নিয়ে করেছিল। কত আনন্দ, কত ছোটাছুটি। ও থাকাকালীন ঘরের কাজবাজ নিয়েও আয়েশাকে কখনো ভাবতে হয়নি। ইস, নুহা আর পুষ্পিতা কত ভালো বন্ধু ছিল, তা ওনার চেয়ে বেশি কে জানে। সেই বন্ধুর আজ বিয়ে হচ্ছে অথচ পুষ্পিতা নেই। আয়েশা অদূরে দাঁড়িয়েই মেয়ের দিকে চাইলেন। নুহা সেন্টারের স্টেজে বসে কনে সাজে কি যে চমৎকার লাগছে দেখতে। হেসে হেসে ছবি তুললেও মেয়ের ভেতরের কষ্ট বুঝতে পারেন আয়েশা। এমন কোনো দিন, এমন কোনো মুহূর্ত নেই যখন নুহা পুষ্পিতাকে মনে করেনি। ভদ্রমহিলা চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর নজর বোলালেন গেটের দিকটায়। বরযাত্রী চলে এলো, কিন্তু বর নাহিদের খবর নেই। সে তিরোকে সাথে নিয়ে একসঙ্গে আসবে। প্রায় 9টা বাজতে চলল, কতক্ষণ লাগবে আর? গাড়িতে বসতে যাওয়ার আগে নাহিদের ফোন টুং করে বাজে। পকেট হাতিয়ে মুঠোফোনটা সামনে আনল সে। নুহার মেসেজ, ভাইয়া আসছেন? নাহিদের চোখে মুখে স্ফূর্তি। হ্যাঁ। তোমার সাজগোজ শেষ? সে তো অনেক আগেই শেষ। আমি অলরেডি স্টেজে বসে আছি জনাব। আপনাদের কতক্ষণ লাগবে? জ্যাম না থাকলে 1 ঘন্টা। তাড়াতাড়ি আসবেন। সবাই কি অধৈর্য হয়ে পড়ছে? সবাই নয়, আমি অধৈর্য। নাহিদ হাসল। লিখে পাঠালো,
তাহলে আমার অবস্থাটা ভাবো। কোনোদিন যাকে কাজল পরতেও দেখিনি, তাকে আজ বউ সাজে দেখব। মুগ্ধতায় আমি মরে না গেলে হল। নুহা লজ্জা পেল। ধক করে কাপল প্রেমিকা সুলভ রুগ্ন বুক। তড়িঘড়ি করে রেখে দিল ফোনটা। তার কাপে ঢাকা আরক্ত মুখখানা চকচক করছে কুণ্ঠায়। হঠাৎ চোখ পড়ল অদূরের সালমার ওপর। মেহমানদের আসনে বসে তিনি নিষ্পলক নয়ন মেলে এদিকেই দেখছেন। চোখের ভেতর অদ্ভুত কথা, অন্যরকম কিছু। নুহা ঠোঁট মেলে হাসল। উত্তরে প্রৌঢ়াও হাসলেন। অথচ লম্বা শ্বাসে বুকের ওঠানামাটুকু স্পষ্ট দেখতে পেল নুহা। তার সুশ্রী মুখখানায় অচিরেই কালো মেঘ জমল। আজ ওর জীবনের সবথেকে বড় দিন, বড় উৎসব, কিন্তু পুষ্পিতা নেই। নুহা পোড়া শ্বাস ফেলল। জীবন কি আশ্চর্য রহস্যে বোনা। এই বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিল নুহা। পুষ্পিতা আরও একই সাথে বউ সাজবে। তীব্র, নাহিদ দুজন ক্লাবে ঢুকবে পা মিলিয়ে। আজও তো হবে এরকম। সেই একই সাথে আসছে ওরা। শুধু মাঝে পুষ্পিতাটা নেই। প্রহসনের এক ধাক্কায় সবকিছু দেয়ালের মতো গুড়িয়ে গেছে। সম্পর্ক, স্বপ্ন সবটা এক লহমায় চুরমার। ভাগ্য এত নির্মম না হলেও তো পারত, তাই না? সালমা বেগম আজকে সকালেই এসেছেন এখানে। না, বিয়ে খেতে নয়। এসেছেন কিছু বিশেষ কাজে। কথা ছিল বাসা থেকেই ফেরত যাওয়ার। কিন্তু আয়েশা জোরাজোরি করে সেন্টার অবধি নিয়ে এলেন। যদিও হাজারবার বলে কয় তারপর আনা। ওনারাও তো এখন আর ঢাকায় থাকেন না। খোরশেদের সিলেটে বদলি হয়েছে, সে অনেক দিনের ব্যাপার। ভাগ্যক্রমে আজ রাস্তায় জ্যাম বেশি নেই। ঘণ্টার পর গাজীপুরের চৈকাট ছোঁয়া গেছে। সেই ব্রিজ পার হতে হতেই অবিন্যস্ত তীব্র খেই হারালো মনের। খিচে রাখা অন্তরে স্পষ্ট ধরা দিল সেসব পুরনো মধুময় স্মৃতি। একদিন এই পথ দিয়ে ঢুকেছিল কোনো মুগ্ধতার নেশায়, কাউকে পাওয়ার আশায়। এই মফস্বলের রাস্তার প্রতিটা বাঁকে লুকিয়ে সেই কথা। কিন্তু এখন সেই বিশ্বাসঘাতক এখন অন্য কারো বউ। এতদিনে তো বাচ্চা কাচ্চার মাও হওয়ার কথা। তীরুর বুক ভেঙে এলো। পুষ্পিতা যদি অন্য কারো বউ হয়, ওর শরীরে সেই অন্য পুরুষের স্পর্শ। যে মেয়েটাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল ওর, সেই মেয়ের চোখঠোঁট সবই অন্যের দখলে। হৃদয় ক্ষয়ে যাওয়া ব্যথাতেও নীরস হাসল সে। যে হাসিতে প্রাণ নেই, মায়া নেই, না আছে সজীব রোদের চিহ্ন। গাড়ি যখন ব্রেক কষল জোরে, ধ্যান ছুটল তার। সামনে এত হল্লা হল্লি, রংবেরঙের প্যান্ডেল, সুসজ্জিত গেট। অথচ তীরর চোখে কিচ্ছুটি পড়ল না। অবসন্ন নজর গেথে রাখল বহুদূরের ওই পথটায়। বছর আগে এই রাস্তা ওর সুখের সঙ্গী ছিল। আর এখন সেথায় পোড়া গন্ধ ছাড়া কিচ্ছু নেই। কিচ্ছু না। তীব্র আজ একটা ফাঁপা কালো দাগের মতো, যার ভেতরটা ফুলে আছে নিদারুণ মর্মে, অসহ্য পীড়ায়। এই গাজীপুর তো তারই সাক্ষী। ও সবটা দেখেছে। তীরর প্রেমের শুরু থেকে শেষ। একটা সুখের উপাখ্যান কিভাবে রচিত হতে হতেও ধ্বংস হয়ে যায়, সবটুকু জ্বালার প্রত্যক্ষদর্শী এই মফস্বল। তীরর বুকের পাজরে টান পড়ল ফের। যন্ত্রণার ঘায়ে খোঁচা দেয়া দাগ বসল সবেগে। তপ্ত যাতনার উদ্দাম নৃত্যে জলে গেল বিলাই চোখ। অথচ বরাবরের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল ছেলেটা। শক্ত চিবুক পোক্ত দেখালো আরও। যে মেয়ের আদ্যপ্রান্ত ছলনায় মোড়ানো, তাকে ভেবে ও কেন কষ্ট পাবে? পাবে না, কক্ষনো না। তীরর পর বাকিরা নামে। নাহিদ আর চোখে চাইল। গাল ফুলিয়ে শ্বাস ফেলল ধীরে। ওদের বিয়ের আয়োজন করার কথা ছিল বাড়িতেই। কিন্তু তীব্র ফ্ল্যাটে গেলে হয়তো নিয়ন্ত্রণহীন হতো। পুষ্পিতাকে মনে করে গুমরে উঠত আরও। সেই আতঙ্কে নুহার সাথে মিলে সেন্টারের ব্যাপারটা ঠিক করেছে। এজন্যেই তো জামশেদকে অত আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলতে পেরেছিল নাহিদ। কিন্তু এখন মনে হচ্ছে এটাও ভুল হয়েছে। বিয়ে বোধ হয় ঢাকায় হলে বেশি ভালো হতো। বিট্টুটা কেমন কাঠমুখে দাঁড়িয়ে। এই শুকনো চেহারাও দেখতে হতো না তখন। একে শাফিন, দুইয়ে পুষ্পিতা। দুই কালসাপ মিলে ছোবলে ছেলেটাকে পুরো নীল বানিয়ে ফেলল। তীব্র কি বেঁচে আছে এখন? দেহে প্রাণ থাকলেই কি তাকে বেঁচে থাকা বলে? মিরাজ পিঠে হাত রাখতেই নড়ে উঠল সে। ফিরে চাইলে বলল, চল। ও মাথা নাড়ে, এগোয় এক পা, পরপর থেমে যায়।
বুক ভরে মৃদু শ্বাস টানে। ব্যাপারটা হয়তো বুঝল মুশফিক। মোলায়েম কণ্ঠে বলল, সব ভুলে যা বিট্টু। এই মুহূর্তে ভাব, আমরা আর বিয়ে বাড়ি ছাড়া তোর জীবনে কিচ্ছু নেই। তীব্র হাস্যহীন অনর চাউনিতে ঠোঁট দুটো দুলল শুধু। এক আকাশ বিশালতা নিয়ে যাকে ভালোবেসেছিলাম, তাকে ভুলে যাওয়া যদি এত সহজ হতো, কবেই ভুলে যেতাম। ওরা কেউ কিছু বলল না। বলবে কি করে? রিক্ত ভাণ্ডারে জুৎসই শব্দ থাকলে তো। নাহিদ প্রসঙ্গ পাল্টাল। তীরুর বাহু ধরে বলল, আয়, ভেতরে যাই। সেন্টারের ভেতরে গিজগিজে মানুষ দেখে তীরুর মাথা ধরে গেল। আজকাল লোকজন, ভিড়ভাট্টা সহ্য হতে চায় না। নাহিদ কোনার একটা টেবিল দেখিয়ে বলল, ওখানে বসি চল। আরমান বলল, বসি মানে? তুই না বিয়ের বর, তোর তো এই সময় স্টেজে থাকার কথা। আরে ধুর, ওসব পরে হবে। চল তো তোরা। সেন্টারে সে কি বড় আয়োজন। চারদিকে লাইট, গান বাজনা, বিয়ের রোশনাই সব যেন টকবক করছে। এর মধ্যে অন্তপ্তে এক নিকষ কালো অন্ধকার ঠেসে হাজির হয়েছে তীব্র। অবচেতন মনে জেগে বসেছে সুপ্ত কোনো আশা। শত হোক বেস্ট ফ্রেন্ডের বিয়ে, হয়তো একটা পোড়া মুখ এখানে থাকলেও থাকতে পারে। যে মুখ দেখে তীরর একদিন পৃথিবী বদলে গেল। যে চোখের চাউনি পাল্টেছিল তার বুকের গতি। যে ঠোঁটের কাঁপন দেখে তীরর নয়ন মুদে ছিল হাজারখানেক শান্তির ঝর্ণায়। কিন্তু না, খুঁজে খুঁজেও ওই মুখের দেখা মেলেনি। তবে স্টেজ থেকে হাওয়ার বেগে নেমে এলো নুহা। ছুটে আসার তোরে শরীরের গয়নাগুলো ঝনঝন করে ওঠে। মেয়েটা ঠিক তীরর সামনে এসে থামল। আনন্দের বদলে দু চোখে ছেয়ে গেল প্রখর বিস্ময়ের রেখায়। তীরর সাথে ওর শেষ কবে দেখা হয়েছিল মনে নেই। ওর তো ঢাকায় যাওয়া হয় না। তীরও গাজীপুরে আসে না। নিজের ফোনটাও ব্যবহার করে না যে খবর নেবে কেউ। যে মানুষটাকে একদিন বেশভূষার সৌন্দর্যে এক চুল খামতি নুহা দেখেনি, আজ তার এই দশায় বুক মুচড়ে উঠল তার। কিন্তু মেয়েটা বুঝতে দিল না আজও। কণ্ঠে স্ফূর্তি এনে বলল, কেমন আছেন ভাইয়া? আসতে কোনো অসুবিধে হয়নি তো? না। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনাকে দেখে তো আরও বেশি ভালো লাগছে। বিয়ের শেষ অবধি থাকবেন কিন্তু? হুট করে চলে যাবেন না তো? শেষ প্রশ্নটা বড় মায়া নিয়ে করল সে। কিন্তু তীরর কাছে তো উত্তর নেই। এখানকার বাতাসে অদ্ভুত বিষ মিশে বোধ হয়। না হলে ওর এমন শ্বাসরুদ্ধকর দশা হবে কেন? যেখানে এক মুহূর্ত থাকার ইচ্ছে বিরল, সেখানে বিয়ে শেষ হওয়া অবধি অপেক্ষা করা সম্ভব? এই গাজীপুর তীরর গলায় আটকে থাকা কাটার মতো, শরীরের রন্ধ্রে থাকা ব্যথার মতো। ওর মনোযোগ ঘুরল মিরাজের কথায়। তার হাতে গিফটের বড় বাক্স। নুহার দিকে এগিয়ে দিল সেটা। কণ্ঠে হৈ হৈ ভাব, বিয়ের অনেক অনেক শুভেচ্ছা ভাবি। এটা আমাদের তরফ থেকে সামান্য উপহার। এসবের কি দরকার ছিল ভাইয়া? নাহিদ আমাদের এত প্রিয় বন্ধু। ওর বিয়েতে এসব কিছুই না। নিন। অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে আছি, হাত ব্যথা হয়ে গেছে। নুহা হাসল, দুহাতে আগলে ধরল বাক্সটাকে। ওদের কথা বলার মাঝেই আয়শা এসে দাঁড়ালেন। চোখে মুখে অপার বিস্ময় নিয়ে তীরকে দেখলেন কয়েক পল। মিহি আর্তনাদ করে বললেন, তীব্র, এ কি অবস্থা তোমার? এত শুকিয়ে গিয়ে। নিচ থেকে মায়ের হাতটা চেপে ধরল নুহা। প্রসঙ্গ ঘোরাতে বলল, এসব কথা এখন থাক আম্মু। ওনারা অনেক দূর থেকে এসেছেন। কাউকে বলো না একটু ঠান্ডা কিছু দিয়ে যেতে। আয়েশার যেন টনক নরল। বলেই গেছিলেন তীব্র, এখন আর সেই তীব্র নেই। মাথা নাড়লেন গতিতে। হ্যাঁ হ্যাঁ বলছি। তীব্র, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। আয়েশা ভীষণ ব্যস্ত ভাব করে অন্যদিকে গেলেন। সামনে থেকে সরতেই তীরর নজর পড়ল মুখোমুখি চেনা কারোর ওপর। চোখে চোখ পড়তেই যেন থতমত খেলেন রমণী। অস্বস্তির পাহাড় নিয়ে নজর সরালেন দ্রুত। তীব্র চেয়েই রইল, পূর্ণ সতর্ক সেই চোখ। সালমা মাথার ঘোমটা টানলেন আরেকটু। শেষে দুম করে চেয়ার ছেড়ে উঠে গেলেন কোথাও। তীরর চাউনি অনুসরণ করে সবটা দেখল নুহা। নিজেই বলল, ওনাকে আমরাই ডেকে এনেছি। আসতে চাননি, তাও অনেক বলে কয় আনা। আসলে এ মাসেই আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি তো। তীব্র ভ্রু গোছাল। কেন? নুহা হাসল।
আর কতদিন অন্যের ফ্ল্যাটে থাকব ভাইয়া? তাছাড়া আম্মুও রাজি নন এখানে থাকতে। নাহিদ বলল, নুহা আমাকে বলেছিল তোকে জানানোর কথা। মানে তুইই তো ফ্ল্যাটটা। পথিমধ্যেই তীব্র শক্ত গলায় বলল, আমি জেনে কি করব? কাউকে একবার দিয়ে দেয়া জিনিসের ওপর আমি কখনো দ্বিতীয়বার ফিরি না। আমিও ওকে সেটাই বলেছিলাম। যাকে ভালোবেসে দান করেছিলি সে তো আর এটার মর্ম বুঝল না। স্বার্থপর মেয়ে কোথাকার। অথচ দেখতে কি ভোলাভালা, কে বুঝবে ভেতরে কি? নুহা শক্ত কণ্ঠে প্রতিবাদ করল, না, পুষ্পিতা স্বার্থপর নয়। তুমি আবার ওর নামে এসব বলছো নাহিদ? আমি তোমাকে বারণ করি। বলতে বলতে ওর চোখ পড়ল তীরর দিকে। সরু চোখমুখ দেখে নুহার অভিব্যক্তি পাল্টে যায়। চড়া কণ্ঠ মুহূর্তে মিনমিন করে বলে, আসলে আসলে পুষ্পিতা তো আমার ছোটবেলার বন্ধু। ওর নামে কেউ খারাপ কিছু বললে আমি এখনো নিতে পারি না। নাহিদ দমল না, পাল্টা উত্তর দিল, তোমার বন্ধুকে সামান্য স্বার্থপর বলায় এত রেগে গেলে? আর সে যে আমার বন্ধুর এই অবস্থা করে গেছে সেটা কিছু না? নুহা জবাব দিতে চাইল, এর আগেই থামিয়ে দিল মুশফিক। আরে তোরা বিয়ের দিনেও ঝগড়া করছিস? মানুষ কি ভাববে? যা হয়েছে হয়ে গেছে, ছাড় না। নাহিদ শ্বাস নিল, বলল, সব কথা বাদ। এখন আইনত যেহেতু এই ফ্ল্যাটের মালিক পুষ্পিতা, সেই ঠিক করুক ওর ফ্ল্যাটও কি করবে। মিরাজ সুধাল, শোনার পর সে কিছু বলেছে? নুহা জিভে ঠোঁট ভেজাল, বলল, জানি না, আমার সাথে তো যোগাযোগ নেই। সালমা আন্টি জানিয়েছেন বোধ হয়। এত ব্যস্ততার মধ্যে শোনা হয়নি, বিয়ে শেষে জেনে নেব। আর আন্টি এখানে আসার আগে বলেই দিয়েছিলেন, উনি এলে পুষ্পিতাকে নিয়ে প্রশ্ন করা যাবে না। তাই এসব নিয়ে আমিও আর ঘাটিনি। নুহা দেখল তীব্র এখনও ভ্রু কুঁচকে চেয়ে, যাতে কিছু বুঝতে চাওয়ার চেষ্টা। মেয়েটা অপ্রতিভ হল। টেনে হিচড়ে হেসে বলল, এভাবে কি দেখছেন ভাইয়া? তীব্র অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, ছোট করে বলে, কিছু না। তক্ষুনি স্টেজে বরকনের ডাক পড়ল। আত্মীয়রা সবাই ছবি তুলতে চাইছেন। নাহিদ প্রস্তাব রাখল, বিট্টু চল ছবি তুলি। তোরা যা। ছেলেটা একটু মন খারাপ করলেও গাইগুই করল না। তীব্র যে এখানে এসেছে এই ধের। নুহা আগে আগে চলে গেল। ও রওনা করল বাকিদের নিয়ে। তীব্র তখন একা। চুপচাপ গিয়ে একটা টেবিল বেছে বসল সে। মাথা নুয়ে থম ধরে থাকল কিছুক্ষণ। পুষ্পিতা, পুষ্পিতার নাম সব কিছু থেকে যত পালাতে চায়, তত সামনে আসে কেন? ও চায় না ওই মেয়েকে মনে করতে। কেন চাইবে? ওর ভালোবাসায় তো কোনো খাদ ছিল না। কাঙালের মতো নিজের সবটা লুটিয়ে ওই মেয়েকে ভালোবেসেছিল তীব্র। যে বিশ্বাসের যোগ্য নয়, তাকে জায়গা দিয়েছিল বুকে। তীরর ফের অতীত মনে পড়ল। পুষ্পিতার ছুটে এসে জড়িয়ে ধরার চিত্র ভাসল চোখের কোণায়। নয়ন জলে উপচে পড়া মায়াবিনীর অতলে এতটা বেইমানি পোষা ছিল। যে মেয়েকে তীব্র কোনোদিন একটু উঁচু আওয়াজে কথা বলতে শোনেনি, রেগে গিয়ে আঘাত করে কাউকে কিছু বলতে দেখেনি, ওই ফুলের মতো নির্মল মেয়ের ভেতর এতটা প্রতারণা। এতটা কিছু মুহূর্ত কাটল। তারপর আচমকা একটা হাট্টাগোট্টা ছেলে দৌড়ে এসে সামনে দাঁড়ায়। খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বলে, বিট্টু ভাইয়া না? তীব্র চোখ তুলে চাইল। কিশোরের পানে চেয়ে ভাঁজ বসল কপালে। কে? আমি রাহাত। নাম বলে আলোর মতো হাসল ছেলেটা। তীব্র বিস্ময় নিয়ে আপাদমস্তক দেখল তার। 2.5 বছরের বেশি সময়ে শরীরই গড়ন বদলে গেছে বেশ। লম্বা হয়েছে, হালকা দাড়ি উঠেছে মুখে। কলেজে পড়ার দিন সন্নিকটে প্রায়। গলার স্বর সেই আগের মতো তুলতুলে নেই। তীব্র পাশের চেয়ার দেখিয়ে বলল, বসো। ঝটপট বসল রাহাত। চোখে মুখে আনন্দের সীমা নেই। খুশিতে হইচই বাঁধিয়ে বলল, আপনার সাথে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। কি যে ভালো লাগছে। জানেন, আমি আমার নতুন স্কুলে গিয়েও আপনার কথা সবার কাছে বলেছি। তীব্র হাসল না বোধ হয়। মুখের পেশি একই রকম টানটান দেখাল। যে বছর তার জীবন থেকে সুখ ফুরিয়ে যায়, সে বছরেই খোরশেদ পরিবার নিয়ে সিলেট বদলি হন। আর সেটাও তীব্র সিঙ্গাপুর থেকে আসার আগে। সুস্থ হওয়ার পর তীব্র কি বসেছিল? হদিস নেওয়ার তাগিদে ঠিকই পৌঁছে গেছিল সেথায়।
আছে, পুষ্পিতা ওখানে থাকে। একবার ওই মেয়ের মুখোমুখি হওয়া যে তিরোর ভীষণ প্রয়োজন, কিন্তু পায়নি। তীব্র সবরকম সোর্স লাগিয়ে খবর নিয়েছিল যে বিল্ডিংয়ে রাহাতরা নতুন ভাড়া উঠেছে, সেখানে পুষ্পিতার চিহ্নও নেই। কি ভাবছেন? তীব্র মাথা নাড়ল, বোঝালো, কিছু না। ওর কাঁধে হাত রেখে বলল, অনেক বড় হয়ে গেছ। আমি কিন্তু প্রথমে চিনতে পারিনি। আপনাকেও একদম চেনা যাচ্ছিল না। আমি তাও বুঝেছি কিভাবে জানেন? ওই ভাইয়াদের দেখে, আর আপনার হাঁটাচলা দেখে। অনেকক্ষণ ধরেই দূর থেকে খেয়াল করছিলাম তো। তিরোর অন্তঃপ্টে উসখুসের চাপ বাড়ল হঠাৎ। প্রবল ঘৃণা, বিতৃষ্ণায় নিঃশেষ হওয়া সত্ত্বেও জিভ খসে বেরিয়ে এলো। পুষ্পিতার কি খবর? আই মিন, ওর বরের কি নাম? রাহাতের হাসিটা ঝট করে মুছে গেল অমনি। চোর চোর দীর্ঘ ছাপ বসল মুখে। আমতা আমতা করে বলল, ভালো। তিরোর সন্দেহ হল। সতর্ক কণ্ঠে বলল, তুমি কি কিছু লুকাচ্ছ? না মানে? তীব্র তড়িৎ বাহু চেপে ধরল ওর। গলার জোর বাড়িয়ে বলল, কি হয়েছে? বলো আমাকে, তুমি কি কিছু জানো? রাহাত রোগ গিলে চারদিকে দেখল। ভয়ে ভয়ে খুজল মাকে। কণ্ঠে ত্রাস। আম্মু বলেছিল এখানে এসে চুপ করে থাকতে। এসব বললে মেরাই ফেলবে। তিরোর আগ্রহ বাড়ল। প্রগাঢ় হল সন্দিহান চাউনি। আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না। আমি কাউকে কিচ্ছু বলবো না। কি হয়েছে? পুষ্পিতা কোথায়? রাহাত খুব মন খারাপ নিয়ে বলল, আমি জানি না। আপুর সাথে আমাদের যোগাযোগ হয় না। তীব্র যেন আকাশ থেকে পড়ল। কপাল গুটিয়ে গেল তড়িৎ। যোগাযোগ হয় না? কেন? জানি না। আম্মু করতে দেন না। আমি তো শেষ আপুকে হাসপাতালে দেখেছিলাম। সেই যে আপনাদের অ্যাক্সিডেন্ট হলো, তারপরের দিন আপুকে এখানকার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তারপর বাবা এসে আমাকে বাড়ি নিয়ে গেলেন। আর আম্মু ফিরলেন কিছুদিন পর। আমি তো ছোট, তাই আমাকে কেউ কিছু বলেনি। আমার সামনে কখনো কিছু আলোচনাও করেনি। তবে একদিন জিজ্ঞেস করলে আম্মু বললেন, ছোটাপুর বিয়ে হয়ে গেছে। আর তারপর তো আম্মু আমাকে বোর্ডিংয়ে দিয়ে দেন। ওখানকার নিয়ম, পড়াশোনা সবকিছুর এত প্রেশার। আমি আর বাইরের কোনো কিছুতে মনোযোগ দিতে পারিনি। তবে আপুকে আমার এখনো খুব মনে পড়ে জানেন? রাহাত দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আশ্চর্য বনে চেয়ে রইল তীব্র। কথাগুলোয় কেমন গুলিয়ে গেল সব। নুহা যে বলেছিল পুষ্পিতাকে ওর মনি বাসায় নিয়ে গেছে, তাহলে রাহাত বলছে কেন শেষ হাসপাতালে দেখেছিল? আর বিয়ের কথা রাহাত জানে না কেন? পুষ্পিতার স্বামী, শ্বশুর বাড়ি এসবই বাঁচেনে না কেন? ওর মা কেন পুষ্পিতার সাথে কাউকে যোগাযোগ করতে দিচ্ছে না? তীব্র উদ্বিগ্ন হল ফিরতি প্রশ্ন ছুড়তে, পূর্বেই পকেট হতে রাহাতের স্মার্টফোন বাজে। বের করে স্ক্রিনে চোখ বোলায় সে। ব্যস্ত হয়ে বলে, আমার দাদু ফোন করেছেন। আম্মুকে দিয়ে আসি। এটা কার ফোন? এমনিতে আম্মুর, কিন্তু আমার কাছেই থাকে। আম্মুর আরেকটা আলাদা ফোন আছে। স্মার্টফোনে তেমন একটা কমফোর্টেবল না তো, তাই আমি যাই। হ্যাঁ। রাহাত উঠে ছুটে গেল। রেখে গেল বিভ্রমে লুটপাট হওয়া তিরোকে। পুষ্পিতার কথা রাহাত কিছু জানে না। এখানেই যেন সব প্রশ্ন, সব কথা এসে জট পাকিয়ে যাচ্ছে। সময় শেষে তিরোর মনে হল কেউ একজন মিথ্যে বলছে ওকে। কিন্তু কে? নুহা। হতে পারে নুহা পুরো সত্যি বলেনি। তিরোর কানে বাজল নাহিদের কথায় নুহার বিরোধাভাসের দৃশ্য। কেমন জোর গলায় বলল, না, পুষ্পিতা স্বার্থপর নয়। পরপর মাথা নাড়ল সে। না না, নুহা কেন মিথ্যে বলবে? যে মেয়ে ওর আসল পরিচয় জেনেও কাউকে বলেনি, সে এত বড় একটা ইস্যু নিয়ে মিথ্যে বলবে না। তাহলে কে মিথ্যে বলছে? রাহাত। হয়তো সে মায়ের শেখানো বুলিই আউড়ে দিয়ে গেল। কিন্তু মুখ দেখে তো মনে হয়নি মিথ্যে বলেছে। নাকি অন্য কেউ মিথ্যে বলছে এখানে? তিরোর ভেতরটা অজানা এক ত্রাসে ছটফট করে উঠল। মাথার নিউরনগুলো দাপিয়ে বেড়াল ক্রমশ। সালমা কথা শেষ করলেন। ফিরে চাইতেন নুহার সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে হাসলেন তিনি। বিয়ের কনে এখানে? কিছু বলবি? খেয়েছ তুমি? না, আসলে ভাবলাম আয়শা আপার সাথেই বসব। আঙ্কেল,
মিথিলা আপু কেউ এলো না যে? তোর আঙ্কেলের যা ব্যস্ততা, আর মিথিলাটাও বিয়ের পর কোথাও যেতে চায় না। নুহা মুচকি হেসে বলল, আপু ভালো আছে এখন? সালমা হাসি হাসি মুখ করে বললেন, হ্যাঁ, মেয়েটা খুব বদলে গেছে জানিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে এখন, রোজা রাখে। সেই জিন্স টপস পরা মেয়েটা মাথায় ঘোমটা ছাড়া কোথাও বের হয় না। নতুন করে আবার পড়াশোনা ধরেছে। ওর শ্বশুর বাড়ি তো আমাদের বাসা থেকে কাছেই একদম। প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা করতে আসে। নুহা হাসল, স্বস্তি পেল মিথিলার কথা জেনে। সেদিন নাহিদের জবাবগুলো হয়তো একটু বেশিই বুকে বিধিয়ে নিয়েছিল। এতটা পরিবর্তন কি সেজন্যেই? কথা বলার মাঝে ওপাশ হতে ডাকল নাহিদ, নুহা, এদিকে এসো। সাড়া দিতে চপল পায়ে ছুটল তরুণী। সালমা ঠায় দাঁড়িয়ে তখনও। হঠাৎ মনে হলো কেউ যেন দেখছে। বড় তীক্ষ্ণ সেই তাকানো। ভদ্রমহিলা চারপাশে চাইলেন। হাতের ছোট্ট বাটন ফোনটা ভাইব্রেটের শব্দ তুলল সহসা। ত্রস্ত কিছু সচেতন হয়ে দাঁড়ালেন তিনি। ফের চারপাশ দেখে রওনা করলেন কোথাও। সালমা নিরিবিলি এক কোণায় এসে থেমেছেন। আওয়াজ ভীষণ নিচু। খুব আস্তে আস্তে বলছেন, জ্বর এসেছে? এ বাবা, এখন আবার জ্বর? ওষুধ খেয়েছিস? ঠিক আছে, ঠিক আছে, আমি কালই আসব। একটু থেমে বললেন, কথা বলবি? কিন্তু ও যা ব্যস্ত। এ ডাকছে, ও ডাকছে। আমার সাথেও 2 মিনিট কথা বলার সময় পাচ্ছে না। তার ওপর এত মানুষ এখানে। ফোন টোন কোথায় রেখেছে কে জানে। আমি পরে কথা বলিয়ে দেব, কেমন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সব ছবি দেখাবো। আর তুই এত কথা না বলে বিশ্রাম নে তো। আমি কালই আসছি। সালমা লাইন কেটে আবার ভিড়ভাট্টায় ফিরলেন। অথচ পিলারের আড়ালে দাঁড়িয়ে থাকা চওড়া দেহটা তার নজরেই পড়েনি। তীরর ঈগল চোখ গুটিয়ে বসেছে। ভেতরটা ধক ধক করছে দুরূহ সংকেতের তোড়ে। সেই শক্ত হাতমুঠো করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর চট করে এদিক ওদিক দেখল। দূরের রাহাতকে হাত তুলে ডাকতেই দৌড়ে এলো সে। হ্যাঁ ভাইয়া, একটা কাজ করতে বললেই পারবে? ভাবনা চিন্তা ছাড়াই মাথা নাড়ল রাহাত। যে লোকটা ওর এত পছন্দের সে কাজ দিলে পারবে না? তীব্র সাথে সাথেই বলল, তোমার মায়ের হাতের ফোনটা আমার চাই। রাহাত চমকায়। কিছু বলতে নিলে তীব্র আটকে দিল পরের কথায়। জাস্ট 5 মিনিটের জন্য। কিন্তু আম্মু ওটা কাজ ছাড়া করেন না। আমি চাইলে দেবে না, বকবে। কিছু একটা করে নিয়ে এসো প্লিজ রাহাত, ফর মি প্লিজ। তীরুর চোখে অনুনয়, কথাতেও তাই। এত দাপুটে মানুষের এত নরম অনুরোধ রাহাত ফেলতে পারে? দ্বিধাদ্বন্দ্ব চেপে মাথা ঝাঁকায় সে। প্রখর চিন্তায় ডুবে পা বাড়ায় ওদিকে। ততক্ষণে স্টেজে বিয়ে পোড়ানোর পালা শুরু হয়েছে। কাজী সাহেব উঠতেই গোটা কয়েক অতিথি মিলে জায়গা ঘিরে ফেললেন। পেছনের শেষ সারির চেয়ারটায় সবে বসেছেন। সালমা মুঠোফোন কাঁধ ব্যাগে ভরতেই রাহাত থামল স্থানে। কি করে যে ফোনটা হাতাবে? একদিন এমনি ধরেছিল, তাতেই যা বকা বকেছিল আম্মু। কি এক মুসিবতে পড়ল শেষমেশ। হঠাৎ চোখ গেল আয়শা স্টেজ থেকে নেমে ওয়াশরুমের দিকে যাচ্ছেন। তৎপর একটা বুদ্ধি পেল রাহাত। হন্তদন্ত পায়ে এসে দাঁড়ালো মায়ের সামনে। কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, আম্মু তুমি এখানে বসে আছো? ওদিকে আয়শা আন্টি ওয়াশরুমের ওখানটায় একা একা দাঁড়িয়ে কাঁদছেন। এরকম হলে তো অসুস্থ হয়ে পড়বে। একটু গিয়ে সামলাও ওনাকে। সালমা তোরাক করে উঠে দাঁড়ালেন। সে কি? আমি এক্ষুনি যাচ্ছি। যাও যাও, তাড়াতাড়ি যাও। সালমা অতশত ভাবলেন না। ব্যাগট্যাগ ফেলে ছুটলেন সে পথে। সঙ্গে সঙ্গে ফোনটা ছো মেরে নিয়েই উড়াল দিল রাহাত। তীব্র আঙুলে কপাল ঘষতে ঘষতে পায়চারি করছিল। থামল ওকে দেখে। পেয়েছ? রাহাত ফোন বাড়িয়ে দেয়। বুকে ঘন শ্বাস। হাঁপাতে হাঁপাতে বলে, মিথ্যে বলে সরিয়েছি। জানতে পারলে আমার পিঠের ছাল তুলে ফেলবে। কিন্তু এটা দিয়ে আপনি কি করবেন? তীব্র কথা খরচ করল না। শোষব্যস্ত ফোন নিয়েই সাথে সাথে কল লিস্টে ঢুকল। সবার ওপর জলজল করছে একটা আনসেভ নম্বর। যে নম্বর সে চেনে না। অথচ অহেতুক কেমন শুকিয়ে এলো গলবিল। মরুর চেয়েও ভয়ানক চির ধরল বুকে। তীব্র কম্পিত আঙুল চালিয়ে কল দিল নম্বরটায়।
রিং হতেই ফোন কানে গুজল। কল রিসিভ হলো সেকেন্ড কয়েক পর। হাওয়ার তালে দুলতে দুলতে ভেসে এলো সেই রিনরিনে স্বর। হ্যাঁ মনি, বলো।